তাহলে দেখো এই যে বিষয়গুলো আজকে আলোচনা করব, বা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ভাঁজ। ঠিক আছে, ফোল্ড। এই বিষয় নিয়ে আগেও ক্লাস হয়েছে, আগে বিস্তারিত ক্লাস হয়েছে। ঠিক আছে, অনেক বড় করে ক্লাস হয়েছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝানো হয়েছে। আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ভাঁজ থেকে, ঠিক আছে, যেগুলো জায়গায়, সেই জায়গাগুলো থেকে আসতে পারে, ঠিক আছে, বা যে জায়গায় আমরা ভুল করি সেই জায়গাগুলো আমরা আলোচনা করবো। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে যেমন কোশ্চেন আসে, যেমন হচ্ছে কি ভাঁজের যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো আমরা আজকে মেকানিজম পড়বো না, যে ভাঁজ সৃষ্টির মেকানিজম কি, এগুলো ক্লাসে আমি করে দিয়েছি, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হয়েছে এগুলো। ঠিক আছে, তো যেগুলো থেকে কোশ্চেন আসছে আমি কি বললাম, এটা হচ্ছে কি ভাঁজের উপাদান, বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলো, এবং কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাঁজের ক্লাসিফিকেশন গুলো আছে সেই ক্লাসিফিকেশন গুলো বা শ্রেণীবিভাগ গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এখন তোমাদের যে ভাঁজ থেকে কি রকম বা কেমন কোশ্চেন আসতে পারে। প্রথমত ভাঁজ থেকে কোশ্চেন আসতে পারে যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলো থেকে। 2 নাম্বার হচ্ছে কি ভাঁজের যে টাইপস গুলো আছে, যেমন প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, এগুলোর প্রথমত কোশ্চেন আসতে পারে, যদি সহজ আসে শুধুমাত্র ডেফিনেশন গুলো থেকে আসতে পারে। 1 নাম্বার হলো। 2 নাম্বার কোশ্চেন আসতে পারে যদি একটু ডিপে চলে যায়, একটু গভীরে চলে যায়, তখন বিভিন্ন ভাঁজের যে ভাঁজের এক্সিস আছে বা এক্সিয়াল যে প্লেন আছে বা ভাঁজ অক্ষ আছে, সেই ভাঁজ অক্ষগুলোর যে পজিশন আছে, ঠিক আছে, সেই যে পজিশন গুলো আছে, সেই পজিশন গুলো থেকে কিন্তু আসতে পারে। আচ্ছা, কথা কেটে যাচ্ছে, কিন্তু এরকম হওয়ার নয়। সমস্যা কি করা যাবে? ঠিক আছে, একটু ইয়ে করো, একটু বাদে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করবে, ক্লাস রেকর্ডিং সেকশন যদি তোমাদের কিছু নেটওয়ার্ক ইস্যু থেকে থাকে। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? রোবট রোবট কোথা, মানে পুরো ব্রেক করছে কথাগুলো। আচ্ছা, এখন শোনা গেল তোমাকে? আসছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়ে করো, মাইক। আচ্ছা, একবার রিজয়েন হবে সবাই, ঠিক আছে, একবার রিজয়েন। শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে? সন্ধ্যাবেলায় এই সমস্যা নেটওয়ার্কে। শোনা যাচ্ছে এখন? আওয়াজ আসছে? কে মেসেজে বলো যদি আওয়াজ আসছে, নাহলে রিজয়েন হও। কিছু করার নেই। দেখো, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের ভান চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে যদি সহজ কোশ্চেন হয় তাহলে কিরকম হতে পারে, যদি টাফ কোশ্চেন হয় তাহলে কি হতে পারে। আমি বলছিলাম ভাঁজ থেকে কি কি কোশ্চেন হতে পারে। ভাঁজ থেকে, ভাঁজের যে সমস্ত উপাদানগুলো আছে, আমি বলছি আজকে বিশেষ করবো না। এগুলো আগে অনেক ভাস্টলি আলোচনা আমরা করেছি, প্রত্যেকটা ধরে ধরে আমরা করেছি। আজকে জাস্ট রিভিশন হচ্ছে, জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো আমরা আলোচনা করবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যে এখান থেকে কি কোশ্চেন, নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, আমি আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে কি কোশ্চেন আসে। এখান থেকে
উপাদানগুলো আছে, ভাঁজ কিভাবে সৃষ্টি হয় এটা থেকে আসতে পারে। ভাঁজের যে সমস্ত আমরা উপাদানগুলো পড়েছি সেগুলো থেকে আসতে পারে। 2 নাম্বার, আমরা যে সমস্ত ভাঁজগুলো জানি, যেগুলো আমরা কমনলি ইউজ করি, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, ঠিক আছে, সমনত ভাঁজ বা সমপ্রবণ ভাঁজ, এই সমস্ত যে বিষয়গুলো আছে, একনত ভাঁজ, ঠিক আছে, এগুলোর ডেফিনিশন আসতে পারে 1 নাম্বার। 2 নাম্বার কি আসতে পারে? একটু ডিপে যায়, একটু ভেতরে যায়, তাহলে যেসব কোন দিকে আছে বা তাদের ডিপ কত বা তাদের নতি কত আছে, সেই পজিশনের উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে। বলবে যে কোন ভাঁজ অক্ষ তোমার হচ্ছে গিয়ে তোমার শায়িত অবস্থায় আছে, কোন ভাঁজ অক্ষ অবস্থান করে। ভাঁজ কাকে বলে? ডেফিনিশনে আমরা যদি বলি, ফোল্ডের ডেফিনিশন আমরা যদি বলি, তাহলে কি না, ভূগোলের ভাষায় কি, যে ভাঁজ সৃষ্টি হতে গেলে কোনো একটা ভূ আন্দোলন লাগে। তাহলে আমরা বলতে পারি যে ভূ আন্দোলনের প্রভাবে সৃষ্ট সংকোচনকারী বলের প্রভাবে যখন ভূত্বকে ত্বরাঙ্গায়িত বা আঁকাবাঁকা বা উঁচু নিচু, উত্তল বা অবতল আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তখন তাকে আমরা ভাঁজ বলি। তাহলে ভাঁজ সৃষ্টি হতে গেলে কি লাগে? না সংনমন বল। পরীক্ষাতে আসে যে ভাঁজ সৃষ্টি হতে কি লাগে? না সংনমন বল। ঠিক আছে? কম্প্রেশনাল ফোর্স, যেটা যেটার ফলে কিন্তু নরম যে পাললিক শিলাস্তর আছে সেই শিলাস্তরে কিন্তু ভাঁজ আমাদের সৃষ্টি হয়। এবং ভাঁজ সৃষ্টির কারণ এগুলো আমরা আলোচনা করেছি, তাও বলে দিচ্ছি। ভাঁজ বিভিন্ন কারণে হয়। ঠিক আছে? যেমন পাত গাঠনিক কারণ, ময়ী সঞ্চরণ কারণ, এগুলো সব পড়ে রাখবে। পরিচলন স্রোত যে যে তত্ত্ব আছে সেই তত্ত্ব অনুযায়ী, তারপরে হচ্ছে গিয়ে তোমার মহীখাত তত্ত্ব, তারপরে হচ্ছে গিয়ে অভিকর্ষজ টান, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ভূ অভ্যন্তরে যে সমস্ত উদ্ভিদী যে অগ্নুদ্গম আছে তার প্রভাবে কিন্তু যখন শিলাস্তরকে উপর দিকে তুলে দেয় তখন কিন্তু ভাঁজ সৃষ্টি হতে পারে। ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া। এবার ভাঁজ সৃষ্টির মেকানিজম আছে, সেই মেকানিজম আমি যাচ্ছি না, বলে দিচ্ছি। ভাঁজ সৃষ্টির যে মেকানিজম গুলো আছে, মানে কোন কোন পদ্ধতিতে ভাঁজ সৃষ্টি হয়, সেটা হচ্ছে গিয়ে বাকলিং পদ্ধতি, একটা বেন্ডিং পদ্ধতি, একটা ফ্লেক্সার পদ্ধতি। ঠিক আছে? এগুলো শুধুমাত্র ডেফিনেশন গুলো জেনে রাখবে, তাহলেই হবে। এখন আমরা চলে আসবো যে ভাঁজের যে উপাদান আমি যেগুলো বললাম, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? ভাঁজের উপাদানগুলো। না উপাদান কি, কি আছে? না উপাদান দেখো আমি বলছি, প্রথমেই আছে কি হিঞ্জ বা হিঞ্জ রেখা। কি আছে? হিঞ্জ বা হচ্ছে গিয়ে হিঞ্জ রেখা। এই হিঞ্জ কি জিনিস? না হিঞ্জ হচ্ছে একটি ভাঁজের যেখানে সর্বাধিক বক্রতা থাকে বা যেখানে সর্বাধিক বাঁক থাকে। ঠিক আছে? সর্বাধিক যেখানে বেন্ড হয়, একটা বাঁধ যেখানে সর্বাধিক বা যেখানে সবথেকে বেশি যেখানে বাঁক দেখা যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হিঞ্জ, সেই স্থানটাকে। এবার কোন স্থানটাতে বাঁক কোনখানটায় সবথেকে বেশি হতে পারে? না যেখানে সবথেকে বেশি নরম থাকে সেই জায়গাটা সবথেকে বেশি আগে বাঁকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যেখানে একটি ভাঁজের যেখানে বক্রতা বেশি হয়, কার্ভেচার বেশি হয়, সেই জায়গাটিকে আমরা কি বলি? সেই জায়গাটিকে আমরা হিঞ্জ বলি। এবং হিঞ্জ লাইন কি?
বা হিঞ্জ রেখা কি? হিঞ্জ রেখা হচ্ছে গিয়ে এই একটি আমার তোমার হচ্ছে গিয়ে যে ভাঁজ আছে সেই ভাঁজের হচ্ছে গিয়ে যেখানে যে হিঞ্জ পয়েন্টগুলিকে যদি আমরা যোগ করি, ঠিক আছে? হিঞ্জ পয়েন্ট যদি ধরো এখানে এরকম হিঞ্জ পয়েন্ট আছে, তার মানে হচ্ছে গিয়ে যেখানে সবথেকে বেশি কার্ভেচার আছে। কার্ভেচার তো একটু জায়গায় থাকতে পারে না? বিশাল অঞ্চল জুড়ে কার্ভেচারটা হয়। তাহলে সেই সমস্ত জায়গাগুলোকে যখন আমরা যুক্ত করব, এই যে আমরা যুক্ত করেছি, তখন সেটা হয় হিঞ্জ রেখা বা হিঞ্জ লাইন। এখন কোশ্চেন আসে এই হিঞ্জ রেখা কেমন ভাবে থাকতে পারে? না দেখো, এই হিঞ্জ লাইন কেমন ভাবে থাকতে পারে? না হিঞ্জ রেখা ৩ রকম ভাবে থাকতে পারে। একটা কি থাকতে পারে? হিঞ্জ রেখা অনুভূমিক ভাবে, তার মানে হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক ভাবে থাকতে পারে। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে গিয়ে হেলানো বা তির্যক অবস্থায় থাকতে পারে। ৩ নাম্বার কি? না ৩ নাম্বার আছে গিয়ে তোমার উলম্ব অবস্থায় থাকতে পারে। মানে সোজাসুজি থাকতে পারে এই হিঞ্জ রেখা আরকি। তো আমরা যে ছবিটা এঁকেছি, এখানে কি আছে? এখানে হিঞ্জ লাইন কেমন অবস্থায় আছে? না এখানে হিঞ্জ লাইন আছে গিয়ে কি অবস্থায় আছে? এই হিঞ্জ রেখা আছে। তার মানে হচ্ছে গিয়ে উলম্বভাবে আছে। যদি আমরা 3D দেখি তখন সেটা আমরা উলম্বভাবে থাকবো। আবার এই যদি এটাকে আমরা বাঁকিয়ে দিই, এইভাবে যদি আমরা ছবিটা আঁকি, একটি বাঁকের এইভাবে তোমার হচ্ছে গিয়ে আ একটি আমরা তোমার দেখানোর চেষ্টা করি, তাহলে কি হবে? এই ধরো বাঁক আছে, এই ধরো ভাঁজ আছে। এই ভাঁজের হিঞ্জ কোথায় থাকবে? যেখানে বক্রতা বেশি। কোথায় বক্রতা বেশি থাকবে? যেখানে সবথেকে বেশি বাঁকে। না এখানটায় বেঁকে। তাহলে এখানে হিঞ্জের অবস্থান কিরকম? এখানে হিঞ্জের অবস্থান হচ্ছে গিয়ে তোমার আ তির্যকভাবে আছে। এইবারে হিঞ্জ কোথায় শায়িত থাকবে? যখন একটি ভাঁজের বাহু আরেকটি ভাঁজের উপর এইভাবে একটি উপরের উপর চেপে থাকবে, তখন হিঞ্জ কোথায় থাকবে? না হিঞ্জ এখানে থাকবে। তার মানে আমরা বলতে পারি যেমনভাবে অক্ষতল, ভাঁজের অক্ষতল অবস্থান করবে সেইরকম ভাবেও হচ্ছে গিয়ে ভাঁজের যে হিঞ্জ আছে সেই ভাঁজের হিঞ্জ এই রেখা কিন্তু অবস্থান করবে। তাহলে ভাঁজের হিঞ্জ রেখা কেমনভাবে অবস্থান করতে পারে? একটা অনুভূমিক, একটা হেলানো, একটা হচ্ছে উলম্ব। এটুকু মনে রাখবে। হিঞ্জ রেখা কি? কোশ্চেন আসতে পারে যেখানে যেখানে সর্বাধিক বক্রতা থাকে সেই অঞ্চলকে কি বলে? হিঞ্জ বলা হয়, এবং সেই হিঞ্জ অঞ্চলকে যদি একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাহলে সেই রেখাটাকে বলা হচ্ছে হিঞ্জ লাইন। এবার আমরা আসবো ভাঁজের অক্ষ। ঠিক আছে? এবার আমরা ভাঁজের অক্ষতে আসবো বা অক্ষতলে আসবো। অক্ষ বা অক্ষতল। এখন এই ভাঁজকে যে স্থান বরাবর হিঞ্জ লাইন মানে কি? হিঞ্জ লাইন বরাবর ভাঁজকে আমরা দুটো সমান ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এখন আমরা বলছি আমরা যদি হিঞ্জ রেখা বরাবর, এই হিঞ্জ রেখা ভাঁজটাকে আমরা কেটে দিই। যদি আমরা কেটে দিই, কেটে দিলে যে তলটা পাবো, ঠিক আছে? সেটা হবে অক্ষতল, এবং যে স্থান বরাবর আমরা কাটবো সেটা হবে গিয়ে একটা ভাঁজের অক্ষ। ঠিক আছে? এগুলো সবই জানো, আমি জাস্ট একবার করে রিভিশন করে দিচ্ছি। যেহেতু এগুলো থেকে কোশ্চেন আসে। এটাকে বলা হয় তাহলে ভাঁজের অক্ষ কোনটা? ভাঁজের অক্ষ যে স্থান বরাবর আমরা কাটবো সেটি সবসময় কিন্তু হিঞ্জ রেখা বরাবর কিন্তু অবস্থান করে। এই হিঞ্জ রেখা বরাবর যদি আমরা কেটে দিই, যে তল পাবো সেটা হবে গিয়ে তোমার ভাঁজের অক্ষতল। এখন হিঞ্জ লাইনের মতো এই ভাঁজের তোমার হচ্ছে গিয়ে হিঞ্জ লাইনের মতো এই ভাঁজেরও হচ্ছে গিয়ে তোমার ভাঁজ যে অক্ষ, সেই ভাঁজ অক্ষের অবস্থান কিন্তু কেমন ভাবে থাকতে পারে? ৩ ভাবে থাকতে পারে। কিরকম? তাহলে অক্ষতলকে আমরা ৩ ভাবে করতে পারি। একটা কি? না একটা অনুভূমিক ভাবে থাকতে পারে। অক্ষতল বলছি কিন্তু এগুলো মনে রাখবে। অনুভূমিক ভাবে থাকতে পারে। ২ নম্বর কি ভাবে থাকতে পারে? ২ নম্বর থাকতে পারে হেলানো বা তির্যক। হেলানো বা তির্যক ভাবে থাকতে পারে। অপর একটি কেমন ভাবে থাকবে? উলম্ব ভাবে থাকবে। এখন উলম্ব ভাবে থাকবে মানে কি? এই যে আমি যে ভাঁজটা এঁকেছি, এই ভাঁজের ক্ষেত্রে আমরা ভাঁজের যদি অক্ষ দেখি, এই ভাঁজের ক্ষেত্রে যদি ভাঁজের অক্ষ মানে কি? যে স্থান বরাবর আমরা কাটছি, দুটো ভাঁজের দুটো বাহু সমান ভাগে ভাগ করছি। তখন সেটা হচ্ছে গিয়ে তোমার ভাঁজ অক্ষ, এবং যে তল বরাবর হচ্ছে সেটাকে অক্ষতল বলছি। এক্ষেত্রে আমরা দেখব কি, এক্ষেত্রে ভাঁজের অক্ষটা কেমন অবস্থায় আছে? উলম্ব অবস্থায় আছে। অনুভূমিক যে তল আছে সেই অনুভূমিক তলের সাথে প্রায় ৯০ ডিগ্রি কোণে আছে। এটি হয়ে গেল তোমার হচ্ছে উলম্ব। এখন তির্যক বা হেলানো কি করে হবে? তির্যক বা হেলানো কখন হবে? এই যে আমি যেটা করেছি, এই যে ভাঁজটা, এই ভাঁজের একটা ছবি জাস্ট এরকম এঁকেছি। এই ভাঁজের যদি আমি অক্ষতল বের করি, কোথায় থাকবে? এইভাবে, যেখানে সমান ভাগে ভাগ করছে ভাঁজটাকে, এইটা হবে গিয়ে তোমার তির্যক ভাবে আছে। ঠিক আছে? তখন এটাকে বলা হচ্ছে তির্যক অক্ষ বা তির্যক অক্ষতল বলছি। আর অনুভূমিক কখন থাকে? যখন হচ্ছে গিয়ে তোমার ভাঁজের অক্ষটা অনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় থাকে। এটা কখন? এটা শায়িত ভাঁজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা ভাঁজের অক্ষতল কেমনভাবে থাকতে পারে দেখলাম। অনুভূমিকভাবে থাকতে পারে, হেলানো, তির্যক বা উলম্ব
ভাবে থাকতে পারে। এরপরে যে ছোট ছোট জিনিসগুলো আছে, ভাঁজের শীর্ষদেশ আমরা জানি ক্রিস্ট বলা হয়, যেখানে হচ্ছে কি ভাঁজের সব থেকে উপরের অংশটাকে আমরা ক্রিস্ট বলা হয়, এবং নিচের যদি অবতল আকৃতির যে অংশটা থাকবে সেটাকে বলা হয় কি ট্রাপ বলা হয় বা নিম্নদেশ বলা হয়। এটা নিয়ে আর বেশি যাওয়া দরকার নেই। এখন ভাঁজের বাহু কোনগুলো আছে? অক্ষতল বরাবর যখন আমরা ভাঁজকে দুটো ভাগে ভাগ করছি তখন এদিকের একটি অংশ পাবো, এটিকে একটি বাহু বলা হয়, এবং এটিকে বলা হয়। তারপরে আছে কি ভাঁজের নতি। ঠিক আছে, দেখো নতি এবং আয়াম। নতি মানে হচ্ছে ডিপ এবং আয়াম। এই জিনিসটা কি? নতি এবং ডিপ কি? এই ধরো আমার তোমার হচ্ছে কি ভাঁজ আছে, ঠিক আছে, এই ভাঁজ আছে, এই যে অনুভূমিক তলের সাপেক্ষে জাস্ট ছবিটা করছি, এরকম ভাঁজ আছে। এখন এই ভাঁজের নতি এবং আয়াম কি হবে? নতি বলা হচ্ছে গিয়ে এই যে তোমার যে শিলাস্তর আছে, ভাঁজের যে শিলাস্তর আছে, সেই শিলাস্তর আমার আনুভূমিক তলের সাথে যে কোণ করে থাকে সেই কোণকে আমরা বলছি নতি। এখন এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমার ভূপৃষ্ঠ। এখন এই ভূপৃষ্ঠকে যদি আমি এখানে এইভাবে প্রজেক্ট করি, ঠিক আছে, একই জিনিস তো, তাহলে আমরা এখানে একটা কোণ পাবো। দেখো এদিকে একটা কোণ পেয়েছি, এদিকে একটা কোণ পেয়েছি, ঠিক আছে। কোণ পাচ্ছি না, এটা হচ্ছে ভাঁজের বাহু। এইভাবে যদি আমরা ভাঁজের বাহুটা টানি, ঠিক আছে, এইদিকে টানি এইভাবে, তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি না? এই যে অ্যাঙ্গেল পাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে নতি। তার মানে নতিতে আমরা বলবো যখন হচ্ছে গিয়ে ভাঁজের যে তোমার হচ্ছে কি যে বাহুটা থাকবে বা ভাঁজের যে স্তরগুলো থাকবে, সেই স্তর অনুভূমিক তলের সাপেক্ষে বা রেসপেক্টিভে যে কোণ করে থাকছে সেই কোণকে বলছে কি? সেই কোণকে বলছে নতি। আর স্ট্রাইক কি? এটা হচ্ছে নতি, একে ইংরেজিতে কি বলা হয়? ডিপ, আর একে স্ট্রাইক বলা হয়। এখন ডিপ কি জিনিস? এটা হচ্ছে ডিপ। স্ট্রাইক কোনটা? স্ট্রাইক হচ্ছে কি এই যে তোমার ভাঁজের যে বাহুটি আছে, সেই বাহুটি যে অনুভূমিক তলের সাপেক্ষে যে অঞ্চল বরাবর ছেদ করছে, সেই অঞ্চলকে আমরা আয়াম বলি। সেই জিনিসটিকে আয়াম বলি। এখন যদি আমরা ছবিতে দেখাই কিরকম হবে আয়াম, এই ধরো ভাঁজ আঁকছি, আমি একটি ভাঁজ আঁকলাম, ঠিক আছে, এই ভাঁজ করছি, ঠিক আছে। এইবারে হচ্ছে গিয়ে আমি সাপোজ এটা ধরে নিলাম, এইখানে এসে তোমার হচ্ছে গিয়ে মিলিত হয়েছে। এখন আমার এই স্থান বরাবর যেখানে ছেদ করছে, এই যে এই অঞ্চল বরাবর হচ্ছে, ঠিক আছে, এই অঞ্চল বরাবর ছেদ, এই অঞ্চলটাকে যদি আমরা এখানে প্রজেক্ট করি এইভাবে, ঠিক আছে, যে অঞ্চল বরাবর আমরা প্রজেক্ট করছি, এই যে এটাকে বলা হচ্ছে আয়াম, বা এই অঞ্চলটাকে বলা হচ্ছে আয়াম, ঠিক আছে। তাহলে আয়াম কি জিনিস? আয়াম হচ্ছে গিয়ে যে স্থান বরাবর এই যে ভাঁজের একটি বাহু ও ভাঁজের স্তরগুলো ভূপৃষ্ঠে বিস্তৃত হয়েছে, ঠিক আছে, বা সমকোণে ছেদ করছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে গিয়ে ভাঁজের আয়াম। এই যে টোটাল হরাইজন্টাল যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে আয়াম, এই যে এটা, ঠিক আছে। এই অঞ্চল বরাবর এটাকে যদি নামিয়ে আনি তাহলে এটা পাবো আমরা, ঠিক আছে। সুতরাং যে অঞ্চল বরাবর এটা তোমার ভূপৃষ্ঠের সাথে ছেদ করছে বা যে অঞ্চল বরাবর বিস্তৃত রয়েছে, সেই অঞ্চলটিকে আমরা কি বলছি? আয়াম বলছি। হয়েছে? তাহলে আমার নতি গেল, আয়াম গেল, শীর্ষ দেশ গেল, নিম্ন দেশ গেল, হিঞ্জ রেখা, এই সমস্ত বিষয়গুলো গেল। এখন এখানে আরেকটি জিনিস জানতে হবে যে অক্ষতুলীয় বেদ এবং সমকোণীয় বেদ কি? ভাঁজের একটি বাহুর অক্ষতুলীয় বেদ। আচ্ছা, আমি আরেকবার বলছি, সুমন বলেছে, সুজন বলেছে আরেকবার। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো তাহলে নতি কি জিনিস? নতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভাঁজের যে বাহুটি আছে, এই যে ভাঁজের একটি বাহু, এদিকে একটি বাহু, এটি বাহু, ভাঁজের এই বাহুটি অনুভূমিক তল মানে এই তলটিকে আমি ওপরে তুলে নিয়ে চলে এসেছি। এই কোণের এই যে তলের সাপেক্ষে ভাঁজের বাহুটি যে কোণ করে আছে, এদিকে একটা কোণ পাচ্ছি, এইদিকে একটা কোণ পাচ্ছি, অ্যাঙ্গেল পাচ্ছি না, এইভাবে পাচ্ছি না, এইদিকে একটা নেমেছে, একটা এইদিকে এরকম ভাবে নেমেছে, একটা কোণ, একটা কোণ। এটাই হচ্ছে কি ডিপ বা নতি। তাহলে ডিপ বা নতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাঁজের দুটি বাহু অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ করে থাকে, সেই কোণটাকে বলছে কি? সেই কোণটাকে বলছে ডিপ বা নতি। হয়েছে একটা। আরেকটা কি আছে? আয়াম। আয়ামটা হচ্ছে গিয়ে ভাঁজের যে বাহুটি আছে বা ভাঁজের যে স্তরগুলি আছে, সেই স্তরগুলি ভূপৃষ্ঠে যখন কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত আছে, সেটাকে বলা হচ্ছে আয়াম, বা যে অঞ্চলটির সাথে ছেদ করছে, আমরা ভূগোলের ভাষায় বলি যে একটি রেখা, একটি কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখা বরাবর কি অনুভূমিক তোমার তলার সাথে ছেদ করছে, মানে ভূপৃষ্ঠের সাথে ছেদ করছে বা ভূপৃষ্ঠে এসে মিলিত হচ্ছে। এই ভূপৃষ্ঠের সারফেসটাকে যদি আমি ওপরে তুলি, তাহলে দেখো এই অঞ্চলটা পাচ্ছি আমরা, এই যে এখানে আমি দেখাই, এটাই হচ্ছে কি আয়াম। তার মানে আমি বলি, যদি ডেফিনেশনে বলি যে এটা আর কিছুই না, যে রেখা বরাবর একটি কাল্পনিক আনুভূমিক তল, এটি কাল্পনিক আনুভূমিক তল, এই কাল্পনিক আনু সাপেক্ষে ভাঁজপ্রাপ্ত যে শিলাস্তরটি, এই যে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটি, এই শিলাস্তরটি কোথায় এসে মিলিত হচ্ছে? এখানে মিলিত হচ্ছে। সুতরাং যেখানে মিলিত হচ্ছে, যে অঞ্চল বরাবর মিলিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আয়াম, সেটাকে বলা হচ্ছে আয়াম, ঠিক আছে। এটিকে স্ট্রাইক বলা হয়।
হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার আমরা আসবো ভাঁজের অক্ষতলীয় বেদ এবং ভাঁজের সমকোণীয় বেদ। কি বললাম? ভাঁজের অক্ষতলীয় বেদ এবং সমকোণীয় বেদ। তাহলে ভাঁজের অক্ষতলীয় বেদ, অক্ষতলীয় বেদ মানে থিকনেস, বেদ মানে থিকনেস, এবং হচ্ছে গিয়ে সমকোণীয় বেদ। অবশ্যই ছবি করতে হবে। শুধু ঊর্ধ্বভঙ্গটা দেখাচ্ছে এইভাবে আমি স্তর আমি করলাম। এই ভাঁজের যদি আমি অক্ষ করি তাহলে ভাঁজের অক্ষ আমার এইভাবে থাকবে। ঠিক আছে? ভাঁজের অক্ষ আমার এইভাবে থাকবে, এবং ভাঁজের যদি আমি অনুভূমিক তল, এই যে তল আছে, এই তলটাকে যদি আমি ওপরে নিয়ে আসি, এই যে তলটা, এই তলটাকে আমি ওপরে নিয়ে আসলাম। এখন আমাকে কি করতে হবে? ভাঁজের অক্ষতলীয় বেদ মানে অক্ষ তলের সাপেক্ষে এই যে স্তরটা আছে সেই স্তরটার হচ্ছে গিয়ে থিকনেস। এখন অক্ষতলীয় বেদটা দেখো কিভাবে হচ্ছে। ভাঁজের অক্ষ আমার কোনটা আছে? ভাঁজের এইটা অক্ষ আছে। ঠিক আছে? ভাঁজের এটা অক্ষ আছে, এটাতে ভাঁজটা অক্ষ আছে, মাঝ বরাবর আমি যদি কেটে নিই। ঠিক আছে? এই অক্ষের সমান্তরালে কি বলছে দেখো, ভাঁজ অক্ষের সমান্তরালে, ভাঁজ যে অক্ষ আছে সেই ভাঁজ অক্ষের সমান্তরালে আমি যে হচ্ছে গিয়ে তোমার এই ভাঁজ অক্ষের সমান্তরালে যদি আমি এখানে এইভাবে একটা প্যারালাল টানি, ভাঁজ অক্ষের সমান্তরালে এইভাবে যদি একটা প্যারালাল টানি, তাহলে আমি একটা শিলাস্তরের বেদ পাবো। ঠিক আছে? এই বেদটাকে বলা হয় অক্ষতলীয় বেদ। অক্ষতলীয় বেদটা কি? না, আমার ভাঁজের যে অক্ষ বা এক্সিস যে আছে, ভাঁজের অক্ষ আছে, সেই অক্ষতলের সাপেক্ষে যখন আমি এই যে শিলাটার থিকনেসটা আমি দেখছি, শিলাটা কতটা চওড়া কতটা গভীর সেটা আমি দেখছি, তখন সেটা হচ্ছে অক্ষতলীয় বেদ। এই অক্ষ সমান্তরালে, কিন্তু এর সমান্তরালে এখানে নিয়ে আসতে হবে। ভাঁজের যে অক্ষ তল আছে সেই অক্ষতল যেখানে দুটো জায়গাকে স্পর্শ করবে, নিচের শিলাস্তর এবং উপরের শিলাস্তরকে স্পর্শ করবে, তখন সেটা হবে গিয়ে অক্ষতলীয় বেদ। কেন? অক্ষতলের সাপেক্ষে আমি করছি, অক্ষতলের সাপেক্ষে করছি, তাই কি হচ্ছে? এটা হচ্ছে অক্ষতলীয় বেদ। অক্ষতলীয় বেদ, এটা একটা গেল। ২ নাম্বার হচ্ছে গিয়ে যখন আমি এটার এই যে টোটাল থিকনেসটা দেখবো, এই যে টোটাল থিকনেসটা সমকোণে এই জিনিসটা দেখবো, তখন সেটা হবে গিয়ে সমকোণীয় বেদ। এই শিলাস্তরের আমি যখন দেখবো এইভাবে সমকোণে দেখবো, ঠিক আছে? তখন সেটা হবে সমকোণীয় বেদ। সমকোণীয় বেদ মানে চওড়া। তার মানে চওড়াটা আমি একবার এইভাবে অক্ষতলের সাপেক্ষে দেখলাম, আরেকবার এই যে শিলাস্তরটা গেছে এর সমকোণে দেখলাম। এর যেহেতু সমকোণে দেখলাম, সেজন্য এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার সমকোণীয় বেদ। হয়েছে? জাস্ট আর কিছুই নেই, এগুলো গেল ভাঁজের উপাদান। তাহলে হিজড়াকা, ভাঁজ অক্ষ তল, শীর্ষদেশ, নিম্নদেশ, বাহু, আয়াম, দ্বীপ, আর হচ্ছে গিয়ে তোমার ভাঁজের নতি, তারপরে হচ্ছে গিয়ে অক্ষতলীয় বেদ এবং সমকোণীয় বেদ। এইবারে দেখো যে জায়গাগুলোর থেকে তোমাদের কোশ্চেন আসে, এগুলোর থেকে তো আসতেই পারে যদি ডেফিনেশন গুলো দেয়। এখন ভাঁজের শ্রেণী বিভাগ, ঠিক আছে? বিভিন্ন যে আমরা ভাঁজ আমরা পড়ি, সেই ভাঁজের শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন তোমাদের দিতে পারে। এখন সব ভাঁজগুলো আমরা আলোচনা করব না, যে সমস্ত ভাঁজগুলো জাস্ট আমরা পড়ি, যেগুলো আমরা জানি, সেই সমস্ত ওগুলো বলে দেবো। আচ্ছা, সমকোণীয় বেদ আর অক্ষতলীয় বেদ আরেকবার অভিষেক বলতে বলেছে। দেখো, এই একটি ভাঁজ আছে, এটি একটি ঊর্ধ্বভঙ্গের ছবি আমরা এঁকেছি। এখানে কি হচ্ছে? এখানে আমার এই অক্ষতল আছে। এখন আমার এই যে অক্ষতল বা ভাঁজের যে অক্ষ আছে, এই অক্ষের সমান্তরালে মানে আমরা সমান্তরাল করি না, এটার সাথে সমান্তরাল, এটার সাথে সমান্তরাল করে যখন আমরা শিলাস্তরের যে থিকনেসটা পাচ্ছি, এই জিনিসটাকে সেট স্কোয়ারের মাধ্যমে এখানে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে? সেট স্কোয়ার আমরা সমান্তরাল করি না, যখন স্কেল করি সমান্তরাল করি, একটা লাইনের সাথে অন্য লাইনের সমান্তরাল করে করি। তার মানে হচ্ছে গিয়ে এই যে অক্ষ আছে, এই অক্ষের সমান্তরালে যখন আমরা শিলাস্তরের বেদ বা থিকনেস, বেদ মানে থিকনেস ক্যালকুলেশন করা বা থিকনেস কতটা থিকনেস আছে সেটা নির্ণয় করার চেষ্টা করি, তখন সেটা হয় অক্ষতলীয় বেদ। আর সমকোণীয় বেদ কোনটা? সমকোণীয় বেদ হচ্ছে কি, এই যে আমার শিলাটা এইভাবে গেছে, এই শিলাটার প্রস্থ বরাবর, ঠিক আছে, এই যে এই প্রস্থ বরাবর সে কতটা থিকনেস আছে, এই থিকনেসটাকে বলা হয় সমকোণীয় বেদ। কারণ শিলাটা এইভাবে গেছে, এর সমকোণে আমরা দেখছি, এইভাবে গেছে সমকোণ। এখানেও যদি দেখি এটাও সমকোণ, এখানে যদি দেখি এটাও সমকোণ, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার সমকোণীয় বেদ। ঠিক আছে?
এটা গেল অক্ষতুল্য বেদ এবং সমকোণীয় বেদ। এবারে আমরা আসবো ভাঁজের হচ্ছে কি তোমার বিভিন্ন রকমের ভাঁজ। তার আগে বলি ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ মনে রাখবে ভাঁজের যে অংশ উত্তল, এখান থেকে কোশ্চেন দেয় যে ভাঁজের কোথায় কোন শিলাটা অবস্থান করে, তাহলে ভাঁজের বিভিন্ন অংশের মধ্যে একটা থাকবে যে ঊর্ধ্বভঙ্গ উপাদানের মধ্যেও কিন্তু ঊর্ধ্বভঙ্গ থাকে। তাহলে ঊর্ধ্বভঙ্গের কি হয় দেখো, ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো কিছু নেই, এগুলো সব মুখস্থ রেখে দেবে, আশা করি অসুবিধা হবে না। যেগুলি বলে দেবো সেগুলি পরীক্ষাতে আসবে। দেখো এটি হচ্ছে গিয়ে একটি ঊর্ধ্বভঙ্গ, যে ছবিটা আমি এঁকেছি ঊর্ধ্বভঙ্গ, তার মানে হচ্ছে গিয়ে ভাঁজের যে অংশটি উত্তল হয়ে অবস্থান করে, ভাঁজের যে অংশটি উত্তল হয়ে অবস্থান করে তাকে বলা হয় কি, তাকে ঊর্ধ্বভঙ্গ বলা হয়। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে এটি উত্তল, আমি কমা কমা দিয়ে লিখছি, ঠিক আছে, উত্তল। এবং এর নতি কোন দিকে হবে, দেখো নতি, নতি বার করতে গেলে কি, এই এই আর এই, তাহলে দেখো দুটো দুদিকে, এটা এইদিকে একটা আছে, এদিকে একটা আলাদা দিকে, এইদিকে ডাইরেকশন দিচ্ছে, এইদিকে ডাইরেকশন দিচ্ছে। তাহলে নতির কি, নতি এই দিকে আছে একে অপরের বিপরীতে, তার মানে এই দিকের কোনটা দেখাচ্ছে, এই দিকের কোনটা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি নতি কি, এখানে নতি বিপরীতমুখী, নতি বিপরীতমুখী, নতি কি হলো, নতি বিপরীতমুখী, ঠিক আছে। 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি, এটা 3 নম্বরে গেল। 3 নম্বরে এখানে মনে রাখবে যে এই যে ভাঁজটা আছে, এই ভাঁজের তোমার হচ্ছে গিয়ে ভেতরের দিকে, ভেতরের দিকে, ভেতরের দিকে প্রাচীন শিলা থাকবে, প্রাচীন শিলা থাকবে। যখন স্তরে স্তরে পলিরাশি কোথাও কোনো একটা জায়গাতে জমা হয় এইভাবে দীর্ঘদিন ধরে, ঠিক আছে, এইভাবে যদি লেয়ার গুলো জমা হয়, এ বি সি ডি এইভাবে জমা হতে থাকে, তখন কি হবে, তখন কি হবে, তখন ধরো এদিক থেকে প্রেসার আসবে, এদিক থেকে প্রেসার আসলে কি হবে, এই ভাঁজটা উপর দিকে উঠে যাবে, এইভাবে এই ভাঁজটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। উপরের দিকে উঠে গেলে কি হবে, এই ভাঁজটা উপরের দিকে আস্তে আস্তে উঠে গেলে কি হবে, সব থেকে নবীন শিলা কোনটা হবে, যে ডিটা, এ আগে সঞ্চিত হয়েছে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে এটা যদি উপরের দিকে উঠে, এটা যদি উপরের দিকে উঠে, তাহলে কি হবে, তাহলে ঠিক এটা দেখতে এরকম লাগবে। তাহলে এ বি সি, একটা টেনে দাও, একটা ডি। তাহলে এক্ষেত্রে নবীন শিলা কোনটা, এক্ষেত্রে নবীন শিলা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডি। তাহলে হচ্ছে গিয়ে নবীন শিলা কোন দিকে থাকছে, নবীন শিলা থাকছে বাইরের দিকে, ঠিক আছে, নবীন শিলা থাকছে, হ্যাঁ, অন্তরক হয়ে যাবে, ঠিক ঠিক, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে কি তোমার বাইরের দিকে থাকছে, তাহলে নবীন শিলা কোনটা, ডি, কারণ এটা পরে জমা হয়েছে, সুতরাং এটা এইদিকে চাপ পড়ছে, এদিকে চাপ পড়ছে, আমরা জানি দুই দিকে চাপ পড়লে তবেই কিন্তু এরকম উত্তল ভাঁজের সৃষ্টি হয়। তাহলে এখানে মনে রাখবে ভেতরের দিকে প্রাচীন শিলা, প্রাচীন শিলা কোনটা, এই যে এটা হচ্ছে কি প্রাচীন শিলা, এটা হচ্ছে প্রাচীন শিলা, তাহলে এটা হচ্ছে প্রাচীন শিলা। তাহলে ভেতরের দিকে কি থাকছে, ভেতরের দিকে থাকছে প্রাচীন শিলা, এবং বাইরের দিকে থাকছে কি, বাইরের দিকে থাকছে নবীন শিলা, বাইরের দিকে কি থাকছে, বাইরের দিকে থাকছে নবীন শিলা, ঠিক আছে। এটা ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে গেল। এবার অর্ধভঙ্গে কি হবে, অর্ধভঙ্গে যা যা ঊর্ধ্বভঙ্গে বললাম, যা যা ঊর্ধ্বভঙ্গে আলোচনা হলো, সব কিন্তু এর উল্টো হবে। অধভঙ্গের ক্ষেত্রে কি, প্রথম বৈশিষ্ট্য কি হবে না, অধভঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি ছবিটা, অধভঙ্গের ক্ষেত্রে কি হবে, দেখো অধভঙ্গের ক্ষেত্রে কি হবে, অধভঙ্গের ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো কিন্তু 3D তে ছাড়া বুঝতে পারবেন না। তাহলে সিম্পলি আমি একটা তোমাদেরকে দেখাই, পুরোপুরি একটা একটা লাইন শুধু আমি করছি, এইভাবে এইভাবে এইভাবে। তাহলে এখানে উদ্ধভঙ্গ কোনটা, না উদ্ধভঙ্গ হচ্ছে এটা, অধভঙ্গ হচ্ছে এটা, এটা হচ্ছে উদ্ধভঙ্গ। পুরো একটা শিলাস্তরের বাঁক আমি দেখালাম তোমাদেরকে। এইবারে দেখো কি কি বলেছি, যা যা উদ্ধভঙ্গে হবে তার সমস্ত কিছু হবে উল্টো অধভঙ্গের ক্ষেত্রে। তাহলে অধভঙ্গ দেখতে কি রকম হবে, অধভঙ্গ দেখতে অবতল হবে, সরি অবতল হবে। 2 নাম্বার কি বলেছি, নতি হচ্ছে গিয়ে বিপরীতমুখী, এই নতি এখানে কি ছিল, বিপরীতমুখী, এখানে কি হবে, নতি হচ্ছে গিয়ে তোমার অন্তর্মুখী বা ভেতরের দিকে। তাহলে আমরা যদি নতি করি, দেখো ব্যাপারটা বুঝতে পারবো এখানে, আর সরি এটা করি, একটা করলেই হবে, এদিকে করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কি ছিল আমার, এটা ছিল হচ্ছে গিয়ে ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে এই একটা নতি পেয়েছিলাম, একটা এই একটা নতি পেয়েছিলাম। এখন যদি অধভঙ্গের নতি বের করতে, তাহলে অধভঙ্গ কোনটা, আমি এখান থেকে ধরে নিলাম এখান থেকে নতি। তাহলে অধভঙ্গের যদি আমরা নতি বের করি এদিকে আর এদিকে, যদি আমরা শিলাস্তরটা দেখি এইভাবে আছে, তো শিলাস্তরটা কিভাবে আছে, এইভাবে আছে, তাহলে নতির মুখটা কোন দিকে আছে, একে অপরের দিকে আছে বা ভেতরের দিকে আছে।
সুতরাং আমরা নতির মুখটা কোন দিকে আছে, এখানে নতি আছে, এখানে নতি আছে, নতির মুখটা কোন দিকে আছে, না এর ভেতরের দিকে আছে। সুতরাং আমরা বলতে পারি যে হচ্ছে কি এর নতি হচ্ছে কি 2 নম্বরে বলতে পারি নতি হচ্ছে অন্তর্মুখী। নতি অন্তর্মুখী, এগুলোর থেকে কোশ্চেন দেয়। এই ডেফিনেশন গুলো যেগুলো বৈশিষ্ট্য, এগুলোর থেকে কোশ্চেন দেয়। আরেকটি বড় হচ্ছে কি এখানে যে ভেতরের দিকে প্রাচীন শিলা, এইবারে দেখো, এইবারে এই যে শিলাস্তরটা এটা যখন অবতল হয়ে যাবে, এবারে এটা তোমাদেরকে ছবিতে কিন্তু দেখাতে পারবো না যে দাদা বা স্যার এটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, হচ্ছে কিভাবে যে এই যে তোমার প্রাচীন শিলাটা কিভাবে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এটা 3D চিত্র ছাড়া কিন্তু বুঝতে পারবে না। এটা গুগল সার্চ করবে যে রক কম্বিনেশন অফ হচ্ছে গিয়ে সিনক্লাইন, তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে পেয়ে যাবে। এক্ষেত্রে কি হবে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে অধভঙ্গের ক্ষেত্রে কি হয়, অধভঙ্গের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে যদি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় তাহলে এ শিলাটা আগে, এ শিলাস্তর আগে সঞ্চিত হয়েছিল, বি তারপরে সি, এই তিনটে এমে দেখা যাচ্ছে সি। অধভঙ্গের ক্ষেত্রে কি হবে, এগুলো এইভাবে বাঁক নেবে, ঠিক আছে, এইভাবে বাঁক নিয়ে এইভাবে থাকবে, ঠিক আছে, সরি বাঁক নিয়ে এইভাবে থাকবে। তাহলে এটা গেল তোমার হচ্ছে কি এ শিলাস্তর, এ শিলাস্তর এইভাবে গেল, এটা হচ্ছে বি শিলাস্তর এইভাবে থাকবে, লাস্ট হচ্ছে সি শিলাস্তর। তাহলে করো এ বি সি শিলাস্তর, ঠিক আছে। তাহলে এই যে বাইরের যে পজিশন গুলো থাকবে, যখন আমরা টোটাল যে ল্যান্ডস্কেপটা দেখব, ল্যান্ডস্কেপটা যখন টোটাল দেখব তখন মনে হবে যে যেটা প্রাচীন শিলাস্তর, সেই প্রাচীন শিলাস্তরগুলো বাইরের দিকে আছে, এবং নবীন শিলাস্তরগুলো যেহেতু এইভাবে ভাঁজ করে এইভাবে ঢুকে আছে ভেতরের দিকে, ঠিক আছে, হ্যাঁ জিনিসটাকে উল্টিয়ে দিলে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সুমন ঠিকই বলেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এটাকে যদি সুমন ঠিকই বলেছে, একটা বুদ্ধি বলেছে যে এটাকে উল্টিয়ে দিলে তাহলে এটা কি হবে, এটা সেইটা ভেতরে চলে গেলো, তার মানে নবীন শিলাটা ভেতরে চলে গেল, এবং এটা হচ্ছে কি তোমার বাইরে চলে গেলো, এ কি এ প্রাচীন শিলা। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কি এখানে প্রাচীন শিলা, প্রাচীন শিলা কোন দিকে থাকবে, না প্রাচীন শিলা হচ্ছে কি ভাঁজের বাইরে থাকবে, আর নবীন শিলা ভেতরে থাকবে। এইটুকু জিনিস মনে রাখবে, আর কিছু এখন মনে রাখার দরকার নেই। ঊর্ধ্বভঙ্গ এবং অর্ধভঙ্গ থেকে এই তিনটে চারটে জিনিস মনে রাখলেই হবে। এখান থেকে প্রত্যেকটির বৈশিষ্ট্য মনে রাখবে, একটা দুটো তিনটে, বাস, আর কিছু মনে রাখার দরকার নেই। নতিটা অবশ্যই রাখবে, নতি বিপরীতমুখী কিভাবে হচ্ছে এবং নতি অন্তর্মুখী কিভাবে হচ্ছে, এটা হয়েছে। এটা গেল ঊর্ধ্বভঙ্গ, এটাও কিন্তু ভাঁজের একটি ভাঁজের উপাদান, ঊর্ধ্বভঙ্গ এবং ঊর্ধ্বভঙ্গ। এইবারে আমরা আসবো যে ভাঁজের যে শ্রেণী বিভাগগুলো আছে সেই শ্রেণী বিভাগে আসবো, ঠিক আছে। তাহলে ভাঁজের শ্রেণী বিভাগে প্রথমে থাকবে কি প্রতিসম ভাঁজ। প্রতিসম, এখান থেকে কি আসবে, না এখান থেকে প্রথমেই যদি কোশ্চেন আসে তাহলে কি ডেফিনেশনে আসবে। ডেফিনেশনে কি, ডেফিনেশনে আমরা জানি যে ভাঁজের হচ্ছে গিয়ে দুটি বাহু সমান কোণে দুই দিকে হেলে থাকে, যার নতি সমান হয় তাকে আমরা প্রতিসম বলি। প্রতিসম মানে প্রতিটা বাহুই সমান এখানে। সুতরাং এখানে এটা হচ্ছে প্রতিসম ভাঁজ। এখন এখানে কি বৈশিষ্ট্য জানতে হবে, আমরা যে ভাঁজের ছবিটা আমরা এঁকেছিলাম সেটা হচ্ছে প্রতিসম ভাঁজ। এই ছবিগুলো যেটা দেখেছিলে ঠিক এইভাবে যে ছবিটা আমরা করেছিলাম সেটাই হচ্ছে প্রতিসম, মানে দুই দিক সমান, সমানভাবে এইভাবে তোমার হচ্ছে গিয়ে অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, এইদিকেও নতি সমান, এইদিকেও হচ্ছে গিয়ে নতি সমান। এটা সৃষ্টি হয় কারণ কি, এটা হচ্ছে গিয়ে সংকোচনকারী বলটা যদি দুই দিক থেকে সমানভাবে দেওয়া হয় এবং একটা জায়গাতে এসে সেটা বিপরীতমুখী হয়, মানে একটা জায়গাতে সার্টেন জায়গাতে এসে বিপরীতমুখী হচ্ছে সমানভাবে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ভাঁজের সৃষ্টি হয়। যদিও এরকম ভাঁজ কিন্তু খুবই কম দেখা যায়। তাহলে যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে প্রতিসম ভাঁজ সম্বন্ধে জানতে হবে, আমি বারবার বলছি কোশ্চেন কঠিন হয় সহজ জিনিসগুলোর ভেতর থেকে যদি কোশ্চেন দেয় তখন কিন্তু কোশ্চেন জটিল হয়। তাহলে প্রতিসম ভাঁজের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এখানে নতি কি হচ্ছে, নতি হচ্ছে গিয়ে সমান। এবারে নতির এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত থেকে কত হতে পারে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। এই অ্যাঙ্গেলটা কত থেকে কত হতে পারে, না এটা হচ্ছে কি ডিপ বা নতি, না এই নতি হতে পারে, নতি সমান থাকবে যদি এদিকেও 60 ডিগ্রি থাকে এদিকেও 60 ডিগ্রি থাকবে, এদিকে 90 ডিগ্রি থাকে এদিকেও 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে। তারপর এইখানে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা থাকবে, যে কোণটা থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে। তাহলে নতি কত থাকবে, 60 থেকে 90 ডিগ্রি থাকবে। তাহলে একটা পেলাম আমরা, নতি সমান থাকবে, নতি কত থাকবে 60 থেকে 90, এগুলো বারবার এখানেই তো পড়া হয়ে যাবে, 60 থেকে 90 ডিগ্রি থাকবে। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে, সংকোচন এবং সংনমন, সংনমনের ফলে সংকোচন হয়। সংনমন একটা ফোর্স, সংনমন একটা কম্প্রেশনাল ফোর্স। এই ফোর্সটার ফলে এই যে আমি দুই পাশ থেকে যখন আমি আনছি,
ঠিক আছে, দুই পাশ থেকে যখন আমি ঠেলে আনছি এই খাতাটাকে, তখন আমি সংনমন দিচ্ছি। সংনমনের ফলে যে খাতাটা উঠছে এটা সংকুচিত হচ্ছে। ঠিক আছে, এটা সংকুচিত হচ্ছে, মনে রাখবে। তাহলে ভাঁজ সৃষ্টি হয় সংনমন বলের প্রভাবে, যে সংকোচন সৃষ্টি হয়, এই সংকোচনের ফলে সৃষ্টি হয়। তাহলে ভাঁজ সৃষ্টির জন্য প্রধান কারণ কি না, প্রধান কারণ হচ্ছে গিয়ে সংনমন বল। সংনমন বল পরীক্ষাতে কিন্তু এটাও আসে। তাহলে এক্ষেত্রে নতি কত? নতি হচ্ছে 60 থেকে 90 ডিগ্রি। অক্ষতল কেমন থাকবে? পরীক্ষাতে কোশ্চেন আসে না, এক্ষেত্রে প্রতিসম ভাঁজের ক্ষেত্রে অক্ষতল সর্বদাই এইরকম ভাবে উলম্ব থাকবে, মনে রাখবে, সর্বদাই উলম্ব। তাহলে অক্ষতল কেমন থাকবে? অক্ষতল অক্ষতল উলম্ব, বেশিরভাগ ক্ষেত্রে উলম্ব থাকবে। যদি 60 তো উলম্ব থাকবে, এটা উলম্ব থাকবে। ঠিক আছে, এটা কখনোই তোমার অনুভূমিক হবে না। তাহলে সেটা প্রতিসম ভাঁজ সেভাবে হবে না। আর কি 3 নম্বরে কি 3 নম্বর হবে গিয়ে বাহুর দৈর্ঘ্য, মানে অক্ষতল বরাবর এইদিকে ডান দিকে এবং অক্ষতল বরাবর বাম দিকে বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য সমান হবে। বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই তিনটে হচ্ছে গিয়ে প্রতিসম ভাঁজের প্রধান বৈশিষ্ট্য। এখন এখান থেকে আরো একটি কোশ্চেন আসতে পারে যে প্রতিসম ভাঁজে কোন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। না, তোমরা মনে রাখবে যে প্রতিসম ভাঁজের ক্ষেত্রে যে যদি ভাঁজের অর্ধভঙ্গ অংশ থাকে তখন সমানত উপত্যকা, যদি অধভঙ্গ থাকে, অধভঙ্গ যদি থাকে তখন কি হবে? অধভঙ্গও তো হতে পারে, অধভঙ্গ এইভাবেও তো হতে পারে, এইভাবেও তো হতে পারে, এটাও তো কিন্তু প্রতিসম ভাঁজেরই তো একটা অংশ। সমান অক্ষতল বরাবর যদি কেটে দাও তাহলে কি সমান থাকছে? নতি সমান থাকছে। তাহলে অধভঙ্গ বরাবর কি সমানত উপত্যকা, ভূমিরূপ সমানত উপত্যকা। জানা জিনিস থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেবে, আমি তো বলছি অধভঙ্গ উপত্যকা। এবং ঊর্ধ্বভঙ্গে কি হবে? সমানত শৈলশিরা। ঊর্ধ্বভঙ্গে কি হবে না, সমানত শৈলশিরা, সমানত শৈলশিরা বা শৈলশিরা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসম ভাঁজ। এখন 2 নম্বরে আছে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ কোনগুলো? না, পৃথিবীতে বেশিরভাগ ভাঁজই হচ্ছে গিয়ে অপ্রতিসম ভাঁজ। ঠিক আছে, অপ্রতিসম ভাঁজ হচ্ছে গিয়ে তোমার অক্ষতল। এক্ষেত্রে কি, এক্ষেত্রে বিভিন্ন রকমের থাকতে পারে। আমরা যত রকমের ভাঁজ পড়ি সেগুলো হচ্ছে গিয়ে সবই অপ্রতিসম ভাঁজ। এবারে তাদের শ্রেণীবিভাগটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। তাহলে অপ্রতিসম ভাঁজে অক্ষতল কি লিখবে? অক্ষতল ভাঁজের উপর ডিপেন্ড করছে সেটা কোন প্রকৃতির ভাঁজ। সেটা সায়িত ভাঁজ আছে, সেটা সমপ্রবণ ভাঁজ আছে, সেটা একনত ভাঁজ আছে, সেটা উর্ধ্বগর্ত ভাঁজ আছে, সেটা ন্যাপ আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে এখানে যদি তোমাদেরকে এক্সামিনার জিজ্ঞেস করে যে অক্ষতল কি রকম থাকবে, আমি বারবার বলছি অক্ষতল গুলো মাস্ট, অক্ষতল মাস্ট। এখানে অক্ষতল থেকেই কোশ্চেন দেয়। অক্ষতল কেমন থাকবে না, এক্ষেত্রে ডিপেন্ড করছে কিসের উপর? ওই যে ভাঁজের উপর, সেই ভাঁজের উপর কিন্তু ডিপেন্ড করবে। তাহলে অক্ষতল বিভিন্ন রকমের আমরা বলতে পারি বৈশিষ্ট্য, যে এটি বিভিন্ন রকমের হতে পারে অক্ষতল। ঠিক আছে, নতি কি? নতি অসমান। নতি অসমান, তাই তো অপ্রতিসম, অসমান, অসমান। তারপরে কি বাহু কি হবে? বাহু হবে গিয়ে তোমার অসমান। ঠিক আছে, এগুলো হলো অপ্রতিসম ভাঁজ। এইবারে আমরা বিভিন্ন রকমের যে অপ্রতিসম ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো একবার দেখব। ঠিক আছে, প্রথমেই কি আছে? প্রথমেই আছে গিয়ে তোমার সমপ্রবণ ভাঁজ বা আইসোক্লাইনাল। ইংরেজি টার্মগুলো লিখে দেখে রাখবে। এটাকে বলছে সমপ্রবণ, বা এটাকে বলা হয় সমনত, বা এটাকে ইংরেজিতে বলা হয় আইসোক্লাইনাল। ডেফিনেশনে আমরা যদি বলি তাহলে কি হবে? দেখো, আমি আগে ডেফিনেশনটা বলি, তারপর আমি ছবিকে বুঝিয়ে দিচ্ছি। ডেফিনেশনে এটাকে বলা হচ্ছে যে দুটি বাহুর নতি পরিমাণ যখন সমান হচ্ছে গিয়ে, এবং যে ভাঁজ যে বাহুগুলো আছে সেগুলো পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, পরস্পরের সমান্তরাল এবং একই দিকে সমান কোণে হেলে অবস্থান করছে, তখন সেটাকে বলা হয় সমপ্রবণ। পরীক্ষাতে কিন্তু এই ডেফিনেশনটা অনেকবার তুলে দিয়েছে, মনে রাখবে। সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে যে ভাঁজে দুটি বাহুর নতির পরিমাণ সমান, নতি মানে কোণ, নতির পরিমাণ সমান, এবং ভাঁজ বাহু পরস্পর সমান্তরাল, মানে সমান্তরালে থাকবে। যদি হেলে থাকে তাও হেলে থাকবে, এইভাবে যদি থাকে এইভাবে সমান্তরাল থাকবে। সমান্তরাল মানে একটির সাথে আরেকটি, একটি যেভাবে দাঁড়িয়ে আছে আরেকটি বাহু সেইভাবে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তার মানে সমান্তরাল থাকবে এবং একই কোণে হেলে অবস্থান করবে, তাকে সেই প্রকার ভাঁজকে বলা হয় সমপ্রবণ বা সমানত ভাঁজ। এখন এই প্রকার ভাঁজ বিভিন্ন রকম হতে পারে। কি? এগুলো দেখো, বিভিন্ন রকম হতে পারে।
সমপ্রবণ ভাঁজ বিভিন্ন রকম হতে পারে। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে উলম্ব, মানে অক্ষতলের ভিত্তিতে কিন্তু উলম্ব সমপ্রবণ ভাঁজ। তার মানে আমরা সমপ্রবণ ভাঁজকে 3টে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উলম্ব, একটি উল্টানো, একটি হচ্ছে সাহিত্য। ঠিক আছে? তাহলে উলম্ব সমপ্রবণ ভাঁজ কোনটা হবে? দেখো ছবি আঁকলে প্রতিসম ভাঁজের পার্থক্য কিসের পার্থক্য? কার সাথে? অপ্রতিসমর সাথে? অনেক রকমের পার্থক্য আছে। অক্ষতলের আছে, কার্যকরী শক্তির আছে, নতি আছে, বাহুর দৈর্ঘ্য আছে। ঠিক আছে? সমপ্রবণ। আচ্ছা, সমপ্রবণের আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো আমি বলছি, তাহলেই বুঝতে পেরে যাবে যে পার্থক্যটা কি আছে সমপ্রবণের সাথে বা সমানত ভাঁজের সাথে কি পার্থক্য আছে সমানতর সাথে প্রতিসম ভাঁজের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে দেখো সমপ্রবণ আমি বলে দিচ্ছি সব। আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। সমপ্রবণ ভাঁজের 3টে ভাগ আছে, আমি এটা বলিনি তারপর বলছি। সমানত ভাঁজের 3টে আছে। কি আছে না? উলম্ব হচ্ছে কি তোমার উলম্ব সমপ্রবণ ভাঁজ। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে, আগে লিখে নাও। তারপর হচ্ছে উল্টানো সমপ্রবণ ভাঁজ। তারপরে থাকবে হচ্ছে কি তোমার সাহিত্য সমপ্রবণ ভাঁজ। সাহিত্য সমপ্রবণ। তাহলে উলম্ব সমপ্রবণ ভাঁজের যদি আমি একটা ছবি করি কিরকম হবে? আমি পৃথিবী পৃষ্ঠে এদিকে উলম্ব দেখাচ্ছি। ঠিক আছে? আগে উলম্ব দেখাচ্ছি। এই আমাদের পৃথিবীর সারফেস। ঠিক আছে? এই সারফেস, এখান দিয়ে একটা বাহু গেছে, এখান দিয়ে একটা বাহু এইভাবে গেছে, এইভাবে গেছে, আর এখান দিয়ে একটা এইভাবে গেছে, এইভাবে। বাকিটা দেখাচ্ছি না। এইদিকে আছে কি তোমার এইভাবে, এগুলো ক্ষয় হয়ে গেছে। ঠিক আছে? এগুলো সারফেসের ওপরে, এগুলো ক্ষয় হয়ে গেছে। আবার হচ্ছে কি এইভাবে গেছে, এইভাবে আছে। ঠিক আছে? তাহলে কি বলেছে? উলম্ব, মানে এক্ষেত্রে অক্ষতল উলম্ব থাকবে। তাহলে অক্ষতল হচ্ছে গিয়ে, যদি আমরা করি, এর অক্ষতল কোনটা হবে? এর অক্ষতল হবে এইভাবে। তাহলে অক্ষতল উলম্ব থাকছে। ঠিক আছে? এখানে আর এখানে যদি অক্ষতল এইভাবে করি, উলম্ব থাকছে। দুটো ভাঁজ, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এখানেও যদি আমরা করি এইভাবে, অক্ষতল কিন্তু উলম্ব থাকছে। এবং ভাঁজের দুটি বাহু পরস্পরের সমান্তরালে থাকছে। পরস্পর সমান্তরালে থাকছে, সমান থাকছে এমনটা তো নয়। প্রতিসমতে কি হয়েছিল? প্রতিসমতে ছিল অক্ষতল বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য সমান থাকবে। এক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য সমান নাও থাকতে পারে। এটা একটা প্রধান পার্থক্য। ঠিক আছে? তাহলে সমপ্রবণে কি হচ্ছে? উলম্বতে ভাঁজের যে অক্ষ আছে সেটি কি হচ্ছে? উলম্ব থাকছে। এবং কি হয়েছে? উলম্ব থাকার ফলে নতি কিন্তু সমান হচ্ছে, এবং দৈর্ঘ্যটা ভাঁজের যে বাহুগুলো আছে, এই যে বাহুগুলো, এই বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। কিন্তু বাহুগুলো কি আছে? মনে হচ্ছে পরস্পরের সমান্তরাল। এর সাথে মনে হচ্ছে এর সাথে সমান্তরাল আছে, এর সাথে সমান্তরাল আছে। ঠিক আছে? এ যেভাবে দাঁড়িয়ে আছে, এও ঠিকভাবে দাঁড়িয়ে আছে। আবার এ যেভাবে দাঁড়িয়ে আছে, এও ঠিকভাবে দাঁড়িয়ে আছে। এই প্রকৃতির ভাঁজকে আমরা বলছি উলম্ব সমপ্রবণ। তাহলে উলম্ব সমপ্রবণে কি হচ্ছে? দুটি বাহু সমান্তরাল থাকছে। বাহু দুটি সমান্তরাল থাকছে, নতি আলাদা হতেও পারে। ঠিক আছে? বাহু দুটি সমান্তরাল হচ্ছে মানে জায়গা অনুপাতে, এবং অক্ষটা যে ভাঁজের যে অক্ষটা, সেই অক্ষটা কি? ভাঁজের অক্ষটা উলম্ব থাকছে, ভার্টিক্যাল থাকছে। তখন সেইটাকে বলা হচ্ছে উলম্ব সমপ্রবণ ভাঁজ। এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে উল্টানো সমপ্রবণ ভাঁজ। উল্টানো সমপ্রবণ ভাঁজের কিরকম দেখতে হবে? উল্টানো মানে হচ্ছে কি তোমার, যে যদি আমরা ছবিটা এইভাবে করি, এখানে আমি করছি। ঠিক আছে? এখানে ফাঁকা জায়গা আছে, সারফেসের উপর নিচটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? এখানে এইভাবে একটা ভাঁজের একটা এইভাবে অংশ আছে, এবং এই ভাঁজের এইভাবে একটা অংশ আছে, এর বেশি আছে, এদিকে বেশি আছে। তাহলে দেখো উল্টানো প্রকৃতির হচ্ছে, এই উল্টানো যদি আমরা ছবিটা এইভাবে করি, এইদিকে করি, এটা উপরের অংশটা ক্ষয় পেয়ে গেছে। ধরে নাও উপরের অংশটা ক্ষয় পেয়ে গেছে, আমি এটা ডট ডট লাইনে এইভাবে দেখালাম। এটা ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের নিচের এটা অংশটা আছে। তাহলে এক্ষেত্রে অক্ষ কোনটা? এখানে একটা অক্ষ পাবো আমি। ঠিক আছে? আর এখানে একটা পাবো। এক্ষেত্রে দেখো এরা তির্যক ভাবে আছে। যখন ভাঁজের অক্ষতল এইভাবে তির্যক ভাবে থাকবে, ঠিক আছে, তখন যে সমপ্রবণ ভাঁজটা সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে উল্টানো সমপ্রবণ ভাঁজ।
এক্ষেত্রে দেখো ভাঁজের দুটো বাহু কিন্তু দৈর্ঘ্য কিন্তু আলাদা, এদিকেরটা বেশি এদিকেরটা কম, দেখতে পাচ্ছ এদিকেরটা বেশি, প্রতিসম সাথে এটাই পার্থক্য, এই দিকেরটা বেশি এদিকেরটা কম থাকছে সমান্তরাল, কিন্তু ভাঁজ অক্ষ বরাবর যখন আমরা ভাগ করছি তখন কিন্তু একটা কম বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উল্টানো প্রকৃতির সমপ্রবণ ভাঁজ কি না, যখন অক্ষতল হেলে অবস্থান করে, অক্ষতল হেলে গেছে না, অনুভূমিক তলের সাথে হেলে আছে না, অনুভূমিক তলের সাথে হেলে আছে না এইভাবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি উল্টানো সমপ্রবণ ভাঁজ হয়েছে। এটা গেল উল্টানো। তাহলে উলম্বতে কি থাকবে, অক্ষতল উলম্ব থাকবে, এক্ষেত্রে তির্যক থাকবে, আর সাহিত্য যে সমপ্রবণ ভাঁজ আছে, সাহিত্য সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে কি হবে, সাহিত্য সমপ্রবণ ভাঁজে সাহিত্য দেখো শুয়ে থাকবে, যখন একটা ভাঁজের উপর আর একটা ভাঁজ যখন শুয়ে থাকবে, সাহিত্য ভাঁজের ক্ষেত্রে আমরা দেখেছি এইভাবে যদি আমরা ছবি করি, এইভাবে ধরো একটা ভাঁজ আর একটা ভাঁজের উপর এইভাবে এইভাবে আস্তে আস্তে এইভাবে আছে, এটা হচ্ছে কি সারফেস, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আছে, বেরিয়ে এসে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর কি, সরি এটা এইভাবে হবে, যাই হোক এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ধরো এটাই সরি এটার সাথে হবে, এটা এটার সাথে হবে, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ধরে নাও। তাহলে এখানে যদি আমরা ভাঁজের অক্ষ বের করি, কি হবে, ভাঁজের অক্ষ এইভাবে থাকবে, এক্ষেত্রে কি ভাঁজের অক্ষ এইভাবে থাকবে। তাহলে এক্ষেত্রে দেখছি আমরা যখন সাহিত্য ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে, সাহিত্য সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে, বাহুগুলো কিন্তু সমান্তরাল আছে, দৈর্ঘ্য ছোট বড় হোক, বাহুগুলো কিন্তু সমান্তরাল আছে, বাহুগুলো যেগুলো আছে সেগুলো সমান্তরাল আছে, এবং তার সাথে এই যে নতি অক্ষতলের যে নতি, সেই অক্ষতলের নতি কিন্তু সমান থাকছে। এই ধরনের সাহিত্য ভাঁজকে বলা হয় সাহিত্য সমপ্রবণ ভাঁজ। তাহলে এক্ষেত্রে কি রকম থাকবে না স্যার, এক্ষেত্রে সাহিত্য থাকবে, অক্ষতল এগুলো সব অক্ষতলের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি পেলাম, অক্ষতলের ভিত্তিতে সমপ্রবণ ভাঁজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা যদি উলম্ব থাকে, একটা যদি তির্যক থাকে, আর একটা যদি তখন থাকে সাহিত্য অবস্থায় থাকে, বা অনুভূমিক তলের সাথে অক্ষতল আহ অনুভূমিক ভাবে অবস্থান করে বা সমান্তরালে অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার সমপ্রবণ ভাঁজ। এইবারে প্রতিসম ভাঁজের সাথে যদি এর পার্থক্য বল, প্রথমত এর গঠন, যখন ফোর্সটা হয় এর ফোর্স দুই দিকে সমান হয়, প্রতিসম ভাঁজের ক্ষেত্রে যখন তৈরি হয় তখন যে বল, সেই বল হচ্ছে গিয়ে সমান হয় অক্ষতল বরাবর, কিন্তু এখানে অক্ষতল বরাবর যে ফোর্স, সেই ফোর্স কিন্তু কম বেশির একটা পার্থক্য থেকে যায়। এক্ষেত্রে অক্ষতল বরাবর প্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুটি বাহু সমান হয়, এখানে হচ্ছে গিয়ে অপ্রতিসম ভাঁজের সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে বা আইসোক্লিনের ক্ষেত্রে ভাঁজের যে বাহুগুলোর দৈর্ঘ্য, সেই বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম দৈর্ঘ্য থাকার জন্য হচ্ছে গিয়ে বাহুর যে নতিটা হয়, সেই বাহুর নতিটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তাহলে এটা গেল প্রতিসমর সাথে তোমার হচ্ছে সমপ্রবণের পার্থক্য। তাহলে তিনটে ভাঁজ আমরা পড়লাম, প্রতিসম, অপ্রতিসম, সমপ্রবণ। এরপরে আরেকটি ভাঁজ আছে, সেটি হচ্ছে একনত ভাঁজ, মনোক্লাইনাল। ইংরেজি টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। কি বললাম, মনোক্লাইনাল বা একনত ভাঁজ, আগে বাংলাতে লিখি একনত ভাঁজ বা মনোক্লাইনাল। এক্ষেত্রে ভাঁজের একটি বাহু যদি মৃদু ঢাল যুক্ত হয়, এভাবে মৃদু ঢাল যুক্ত হয়, এবং ভাঁজের অপর বাহুটি যদি খাড়া ঢাল যুক্ত হয়, তখন যে ভাঁজের সৃষ্টি হয়, তখন সেই ভাঁজকে আমরা কি বলছি, তখন সেই ভাঁজকে আমরা বলছি এ মনোক্লাইনাল ফোল্ড। মনে হয় যেন যে হঠাৎ করে এই অঞ্চলটা ঢালু হয়ে গেছে, বা হঠাৎ করে অঞ্চলটা আহ আহ, খাড়া ঢাল যুক্ত হয়ে গেছে, মানে ধীরে 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 স্লোপটা খুবই, একটা বাহু হচ্ছে কি তোমার খুবই এইভাবে এইভাবে তোমার স্লোপটা আস্তে 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 এইভাবে যায়, এবং একটি তোমার হচ্ছে কি বাহু এইভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে যদি আমরা ভাঁজের অক্ষ বের করি তাহলে কি হবে, ভাঁজের অক্ষ কি থাকবে, এইভাবে থাকবে ভাঁজের অক্ষ। তাহলে আমরা এখানে এক্ষেত্রে কি পাবো, যে এক্ষেত্রে পাবো ভাঁজের বাহুর নতি কি তোমার হচ্ছে কি একদিকে হেলে থাকবে, ভাঁজের নতিটা কি থাকবে, নতিটা একদিকে বেশি হেলে থাকবে, নতিটা একদিকে বেশি থাকবে। যদি নতি বের করি আমরা, নতি বের করো, এদিকে বেশি আছে, এদিকে এদিকে হচ্ছে কি অ্যাঙ্গেল বেশি আছে, তাহলে আমরা এই প্রকার ভাঁজের নতি একদিকে বেশি থাকবে, একটা বৈশিষ্ট্য।
2 নাম্বার হচ্ছে গিয়ে নতি বেশি, একদিকের নতি বেশি, একদিকের নতি কম। একদিকের নতি বেশি, একদিকের কম। 2 নাম্বারে কি এক্সিয়াল যে প্লেন সেটা কেমন থাকবে, ভাঁজ অক্ষ কেমন থাকবে, ভাঁজ অক্ষ তির্যকভাবে থাকবে একনতর ক্ষেত্রে। কোথায় দেখা যায় না, মালভূমি অঞ্চলে দেখা যায়। মালভূমি অঞ্চলে দেখা যায় বলে আমাদের ঝাড়খণ্ডে থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে কি তোমার ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে। ঝর্ণা নয়, জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। ধরো এদিক দিয়ে এই নদী হঠাৎ করে এসে আস্তে আস্তে স্লোপ ঢাল দিয়ে এসে যে হঠাৎ করে দুম করে এসে প্রবাহিত হয়ে গেছে, এইখান থেকে নিচের দিকে পড়ে গেছে, জলপ্রপাতের সৃষ্টি করেছে। ঠিক আছে, মালভূমি অঞ্চলে দেখা যায়। 4 নাম্বার হচ্ছে গিয়ে কেমন ভূমিরূপ সৃষ্টি করতে পারে না, এ ধাপ যুক্ত ভূমিরূপ সৃষ্টি করে, ধাপ যুক্ত ভূমিরূপ সৃষ্টি করে। বাস, আর কিছু মনে রাখার দরকার নেই একনত ভাঁজ থেকে। একনত ভাঁজ থেকে এই কটা জিনিস মনে রাখলেই হবে। অক্ষতল কিরকম থাকছে, একটা বাহু কিরকম থাকছে, একটা বাহু খাড়া থাকছে, একটা বাহু হালকা মৃদু ঢালযুক্ত থাকছে। ঠিক আছে, এরপরে আসবো আমরা সাহিত্য ভাঁজ। দেখো সাহিত্য ভাঁজ কি, এটাতে এই যে একনত ভাঁজ, একনত ভাঁজের পরবর্তীকালে যদি একটা বাহুতে প্রচুর পরিমাণে চাপ পড়ে তখন কি হয়, এই বাহুটা আস্তে 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 এদিকে চলে আসতে থাকে। এখন এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার আছে সাহিত্য ভাঁজ। সাহিত্য ভাঁজে আমরা সবাই জানি যে একটা বাহু যখন আর একটা বাহুর উপর শুয়ে অবস্থান করে তখন তাকে সাহিত্য ভাঁজ বলা হয়। এখন এই সাহিত্য ভাঁজের অক্ষতল কেমন থাকে, অনুভূমিক থাকে। এখন এই সাহিত্য ভাঁজ থেকে অনেক কিছু ভাঁজ, অনেক কিছু জিনিসের সৃষ্টি, মানে ন্যাপের সৃষ্টি হয়, উদঘট্ট ভাঁজের সৃষ্টি হয়। এখানে ওভার থ্রাস্ট আছে, এখানে আন্ডার থ্রাস্ট আছে, অনেক গোটা জিনিস আছে। দেখো একটু মন দিয়ে শুনে নাও। তাহলে সাহিত্য ভাঁজটা আমি আর এখানে বলার প্রয়োজন মনে করছি না, কারণ সাহিত্য ভাঁজে তোমরা এগুলো পড়েছো। সাহিত্য ভাঁজে অক্ষতল অনুভূমিক থাকে। এবারে এলো উদঘট্ট ভাঁজ। উদঘট্ট ভাঁজের ক্ষেত্রে কি হয়, এইরকম তোমার ভাঁজের অক্ষ আছে, এইরকম আহ একটি ভাঁজ আছে, এরকম একটি ভাঁজ আছে। এই ভাঁজে কি হয়, যখন হচ্ছে কি তোমার ভাঁজের একটি বাহু আরেকটা বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে খানিকটা দূরে অবস্থান করে তখন তখন সেটাকে বলা হয় উদঘট্ট ভাঁজ বলা হয়। ঠিক আছে, এখন উদঘট্ট ভাঁজের ক্ষেত্রে বিভিন্ন টার্ম এখানে আছে। কি আছে, উদঘট্ট ভাঁজ কি মনে রাখবে, সাহিত্য ভাঁজে যদি কোনো একটা দিকে প্রেসার বেশি পায় তাহলে ভাঁজের একটি বাহু অপর বাহু থেকে বিচ্ছিন্ন হয় খানিকটা দূরে অবস্থান করলে সেটাকে উদঘট্ট ভাঁজ বলা হয়। এবং মাঝখানের যে প্লেনটি সৃষ্টি হয় সেটিকে থ্রাস্ট প্লেন বলা হয়। থ্রাস্ট প্লেন বলা হয়, কি বলা হয়, থ্রাস্ট প্লেন বা থ্রাস্ট তল বলা হয়। সংঘট্ট তল, এই তলটাকে বলা হয় সংঘট্ট তল। তাহলে সংঘট্ট তল কোথায় দেখা যায়, উদঘট্ট ভাঁজে সংঘট্ট তল দেখা যায়। এখন এই উদঘট্ট ভাঁজের সাথে বিশেষ কিছু জিনিস যুক্ত আছে, যেমন ন্যাপ, ন্যাপ আছে। 2 নম্বরে কি আছে, অটোকথন আছে, অটোকথন। 3 নম্বরে কি আছে, প্যারা অটোকথন। তারপরে কি আছে, অ্যালোকথন। এবং তারপরে কি আছে, তারপরে আছে ওভারথ্রাস্ট, ওভারথ্রাস্ট। এবং আছে আন্ডার থ্রাস্ট। বুঝেছে, এক্ষেত্রে প্রথমে আছে ন্যাপ, প্রথমে আছে আমি অটোকথন আছে, তারপরে ন্যাপে আসবো, পরে আসবো। অটোকথন জিনিসটা কি, অটোকথন হচ্ছে গিয়ে যখন ভাঁজের একটি বাহু বিচ্ছিন্ন হয়ে খানিকটা দূরে অবস্থান করে আরেকটি বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা আছে আমি এক্সিয়াল প্লেন করেছি, অক্ষতল করেছি। কি বলছি, যখন ভাঁজের একটি বাহু বিচ্ছিন্ন হয়ে খানিকটা দূরে অবস্থান করে তখন সেটাকে বলা হয় অটোকথন। মানে ভাঁজের একটি বাহু একটি বাহুর মধ্যে অবস্থান করে তখন সেটাকে বলা হয়, কাছাকাছি অবস্থান করে তখন সেটাকে অটোকথন বলা হয়। এখন যদি আরো বেশি বল প্রযুক্ত হয় তখন কি হয়, ভাঁজের একটি বাহু আরেকটা বাহু থেকে অনেকটা দূরে চলে যায়। ঠিক আছে, এটা হয় 1 কিলোমিটার, উইথিন 1 কিলোমিটার। ঠিক আছে, বা 1 থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার, তখন সেটা হয়ে যায় কি, প্যারা অটোকথন। তাহলে কি হচ্ছে, প্যারা অটোকথনে কি হচ্ছে, ভাঁজের একটি বাহুতে সংকোচনকারী বল যখন বেশি হচ্ছে তখন সেটা 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে চলে যাচ্ছে, তখন সেটাকে প্যারা অটোকথন বলছে। আর অ্যালোকথন মানে কি, অলোকথন হচ্ছে কি যখন এটা অনেকটা দূরে চলে যাচ্ছে, এইভাবে অনেকটা দূরে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার, বা 1.5 কিলোমিটারের বেশি চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাবে অ্যালোকথন। অ্যালোকথন মানে হচ্ছে কি সব থেকে দূরে চলে গেল। এখন তারপরে আছে দেখো ন্যাপ, একটা ন্যাপ কি, ন্যাপ মনে রাখবে ভাঁজের একই জিনিস, ভাঁজের একটি বাহু বিচ্ছিন্ন হয়ে যখন 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থান করে তখন তাকে ন্যাপ বলছে। কখন ন্যাপ বলছে, যখন 1.5 কিলোমিটারের বেশি ভাঁজের একটি বাহু থেকে আরেকটি বাহু দূরত্ব
মানে সাহিত্য ভাঁজের ক্ষেত্রে যেটা উধঘট্ট ভাঁজ সৃষ্টি হবে, ভাঁজের একটি বাহু দূরে চলে যাবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাপ। এই ন্যাপ হতে গেলে 1.5 কিলোমিটার মিনিমাম লাগবে, যেমন আমাদের কাশ্মীর ন্যাপ, গাড়োয়াল ন্যাপ, ঠিক আছে। এখানে আরেকটি জিনিস আছে ক্লিপে। ক্লিপে কি না, ন্যাপের বিচ্ছিন্ন অংশ, ঠিক আছে, ন্যাপের বিচ্ছিন্ন অংশ বা ন্যাপটা দীর্ঘদিন ধরে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্লিপে। সেটা টুপির মতো, টুপির আকারে সেটা অবস্থান করে, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কি ক্লিপে। তাহলে ক্লিপে কি জিনিসটা আমরা বুঝলাম, ন্যাপের হচ্ছে ক্লিপে আছে, তারপরে ফেনস্টার আছে। ফেনস্টার হচ্ছে কি, সেগুলো পরবর্তীকালে যখন আরো ছোট ছোট হয়ে যায় ফেনস্টার বলা হয়, আরো দূরে অবস্থান করে। এগুলো গেল এটা। এখন এখানে আছে ওভার থ্রাস্ট এবং আন্ডার থ্রাস্ট। যখন আমার উধঘট্ট ভাঁজ হয়, উধঘট্ট ভাঁজে আমার দুটো জিনিসের সৃষ্টি হতে পারে, একটা হচ্ছে গিয়ে ভাঁজের একটি বাহুকে বলা হয় ওভার থ্রাস্ট, একটা বলা হয় আন্ডার থ্রাস্ট, ঠিক আছে। ভাঁজের কি বলছি, উধঘট্ট ভাঁজের ক্ষেত্রে দুটি জিনিসের সৃষ্টি হয়, মানে বাহুর যে দুটি অংশ থাকে সেই দুটি অংশের দুরকম নাম আছে, একটি হচ্ছে ওভার থ্রাস্ট, একটি হচ্ছে আন্ডার থ্রাস্ট। এখন আমরা দেখব যে উধঘট্ট ভাঁজের ক্ষেত্রে থ্রাস্ট প্লেনটা কোথায় আছে। থ্রাস্ট প্লেন আছে আমার এখানে। এখন এই থ্রাস্ট প্লেনের উপরে কে আছে, উপরে এই বাহুটি আছে। থ্রাস্ট প্লেনের উপরে যেটি থাকবে সেটিকে বলা হবে ওভার থ্রাস্ট। ওভার মানে কোথায়, উপরে। কার উপরে আছে, থ্রাস্ট প্লেনের। তাহলে থ্রাস্ট প্লেনের যে বাহুটি উপরে থাকবে তখন সেটি হবে গিয়ে ওভার থ্রাস্ট, এবং থ্রাস্ট প্লেনের যেটি নিচের দিকে থাকবে, থ্রাস্ট প্লেনের যেটি নিচের দিকে থাকবে সেটি হবে আন্ডার। তার মানে এখানে কোনটা হবে, এটা আন্ডার, এটা কি হবে, এটা ওভার। এক্ষেত্রে সবসময় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি থ্রাস্ট প্লেনটা কোথায় আছে, সেই থ্রাস্ট প্লেনটা দেখে আমাকে নির্ণয় করতে হবে কোনটা ওভার থ্রাস্ট আন্ডার থ্রাস্ট। আর একটা জিনিস মনে রাখতে পারো, অনেক সময় প্রবল চাপের ফলে এই যে আন্ডার থ্রাস্ট আছে, আন্ডার থ্রাস্ট মাটিতে কিন্তু, মাটির ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে, ঠিক আছে, মাটির ভেতরে ঢুকে যেতে পারে। এখন এটাকে বলা হয় আন্ডার। এভাবে এভাবে মনে রাখবে যে সেটা হচ্ছে কি আন্ডার থ্রাস্ট, ঠিক আছে। এবারে আরো কিছু কিছু ভাঁজ হয়, এগুলো গেলো মেন ভাঁজ। পরীক্ষাতে কোশ্চেন আসলে এগুলো থেকে আসবে। এবারে কোশ্চেন আসে তোমার হচ্ছে পাখা ভাঁজ কি, বাক্স ভাঁজ কি, এগুলো একবার জাস্ট রিডিং দিয়ে নেবে, এগুলো সেরকম ভাবে কিছু নেই। এইভাবে দেখো আরো একটি জায়গা থেকে কোশ্চেন আসে, সেটি হচ্ছে কি তোমার ভাঁজের দুটি বাহুর অন্তঃকোণের ভিত্তিতে। অ্যালোকথন ন্যাপের মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই, ও অ্যালোকথনকেও ন্যাপ বলা যেতে পারে, ঠিক আছে। অ্যালোকথনের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে ন্যাপ, ঠিক আছে। অ্যালোকথনের ফলে যে ভূমিরূপটা সেটাই ন্যাপ। কাছেই যখন অবস্থান করবে, মনে রাখবে কাছেই যখন অবস্থান করবে তখন সেটা অটোকথন। 1 কিলোমিটার মধ্যে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যখন থাকছে তখন সেটা হবে কি তোমার প্যারা অটোকথন। যখন 1.5 কিলোমিটারের বেশি চলে যাবে বা অনেক দূরে চলে যাবে তখন সেটা অ্যালোকথন হয়ে যাবে। এবার ন্যাপগুলো হচ্ছে কি অ্যালোকথনের পর্যায়ে পড়ে, ন্যাপটা অ্যালোকথনের পর্যায়ে পড়বে, ঠিক আছে। অ্যালোকথনের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হচ্ছে ন্যাপ, হয়েছে। উদগট্ট ভাঁজ আর সংগট্ট ভাঁজ একই জিনিস। উদগট্ট ভাঁজের ক্ষেত্রে যখন প্লেনটা বড় হয়ে যায় পরবর্তীকালে তখন সেটাই সংঘট্ট যে প্লেন হয়ে যায় বা ওটাকে সংঘট্ট ভাঁজ বলা হয়। সেই রকম ভাবে কোনো পার্থক্য নেই উদগট্ট আর হচ্ছে কি তোমার সংঘট্টর মধ্যে সেইভাবে কোনো পার্থক্য নেই। ওই সংঘট্ট তল বরাবর যে ভাঁজের সৃষ্টি হয়েছে তখন সেটাকে বলা হচ্ছে তোমার সংঘট্ট ভাঁজ। ব্যাপারটা বুঝতে পারছো তো। অনেক বইয়ে তোমার হচ্ছে কি সংঘট্ট ভাঁজটাকে উদগট্ট ভাঁজ বলে করে দেয়, চালিয়ে দিয়ে দেখবে। এটা ক্লিপেটা হচ্ছে ন্যাপের বিচ্ছিন্ন অংশ ক্ষয়ের ফলে যেটা ছোট হয়ে যায়, তখন সেটা ন্যাপটা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় তখন সেটাকে ক্লিপে বলা হয়, ক্লিপে। যদি বলে যে ছত্রাকার ভাঁজে মনে রাখবে যে এক্সিএল যে প্লেন সে, সরি যে ইয়েগুলো তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ এক্সিএল এক্সিসটা যেটা ভাঁজে সেটা উলম্ব থাকবে, উলম্ব অবস্থায় থাকবে, ঠিক আছে। এবার আসবো দেখো দুটি বাহুর অন্তঃকোণের ভিত্তিতে কোণ।
দুটি বাহুর অন্তঃকোণের ভিত্তিতে যে ভাঁজগুলো আছে সেগুলো এইখানেই মুখস্থ করে নাও, যেন রিভিশন করতে হয়। দুটি বাহুর অন্তঃকোণের ভিত্তিতে, তার মানে দুটি বাহুর যে কোণের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। এখন ডিফারেন্স কিভাবে হয়? আমার এইভাবে একটি ভাঁজ আছে, ঠিক আছে? এখন এইভাবে আমার অনুভূমিক তল আছে, এখানে স্পর্শ করে চলে গেছে। এখন এইদিকে একটি নতি আছে, এইদিকে একটি নতি আছে। এইভাবে নতিটা আমি সুবিধার জন্য করে নিই, এদিকে করে নিই। এখন এই যে টোটালটা, এইখান থেকে এই সার্কেলটা, এটা কত? এটা কত? ১৮০ ডিগ্রি। পুরোটা কত? পুরোটা ৩৬০। তাহলে এইটা কত? এইটা ১৮০ ডিগ্রি। টোটালটা আছে ১৮০ ডিগ্রি। টোটাল কোণটা কত? ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এখন ১৮০ ডিগ্রি টোটালটা। এইখান থেকে এই পর্যন্ত। মানে এই অর্ধবৃত্তটা হচ্ছে গিয়ে কত? এই অর্ধবৃত্তটা হচ্ছে গিয়ে ১৮০ ডিগ্রি। এইটা হচ্ছে পুরোটা ১৮০ ডিগ্রি। টোটালটা কত? ৩৬০ ডিগ্রি। এখন ভাঁজের এদিকে একটি বাহু আছে এবং এদিকে একটি বাহু আছে। এ তো একটি কোণ করেছে, এ একটি কোণ করেছে। ঠিক আছে? এ ধরো ৫ ডিগ্রি করেছে, এ ৫ ডিগ্রি করেছে। তাহলে দুটো কোণের মান কত হলো? ১০ ডিগ্রি। তাহলে পার্থক্য কত আছে টোটালের সাথে? ১৮০ ডিগ্রি মাইনাস ১০ ডিগ্রি, তার মানে ১৭০ ডিগ্রি। এই যে দুটো বাহুর যে কোণ হয়েছে, সেই কোণের পার্থক্যের ভিত্তিতে, অন্তঃকোণের ভিত্তিতে যে আমরা শ্রেণীবিভাগটা করব, সেটা হচ্ছে গিয়ে অন্তঃকোণের ভিত্তিতে। তাহলে প্রথমে কি? মৃদু। মনে রাখবে, মৃদু, মৃদু। ২ নম্বর হচ্ছে গিয়ে মুক্ত। ৩ নম্বর হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে সংকীর্ণ। যত এই ডিফারেন্স বেশি হবে, মনে রাখবে, যত ডিফারেন্স বেশি হবে, ১৫০, ১৪০, ১৩০, তত জানবে যে সেখানে ঢালটা কম আছে। ঢালটা তত কম আছে। তত ঢাল কম আছে। মানে অ্যাঙ্গেল কম আছে, তার মানে ঢাল কম আছে। ডিফারেন্স যত বেশি হবে, তত মনে রাখবে, এটা মাথায় রাখবে, যদি এই পরিমাণটা বেশি হয়, ১৩০, ১৪০, ১৫০, তার মানে সেই অঞ্চলের ঢাল কম। আর যদি এটা ডিফারেন্সটা কম হয়, ৩০ ডিগ্রি হয়, ২০ ডিগ্রি হয়, তখন মনে রাখবে সেখানে ভাঁজটা তীব্র আছে। ঠিক আছে? এই ভাঁজের ভিত্তিতে কি হয়েছে? ভাগ করা হয়েছে, যেমন ১২০ থেকে ১৮০ ডিগ্রি যদি থাকে, তখন সেটাকে মৃদু বলা হয়। মানে স্লোপটা খুব মৃদু আছে। মুক্ত ভাঁজ হচ্ছে গিয়ে ৯০ থেকে ১২০ ডিগ্রি। বদ্ধ ভাঁজের ক্ষেত্রে ৩০ থেকে ৯০ ডিগ্রি। আর হচ্ছে কি তোমার এটা থাকবে ৩০ ডিগ্রির কম। সংকীর্ণ মানে একবারে সেখানে প্রচন্ড রকমের ঢাল আছে। ঠিক আছে? তখন সেটাকে বলা হচ্ছে সংকীর্ণ ভাঁজ। ঠিক আছে? এবারে এটা ক্যালকুলেশনটা তোমাদের নিজেদেরকে করতে হবে। যেমন ধরো আমি এরকম একটা ভাঁজ করেছি, এরকম একটা তীক্ষ্ণ এরকম একটা ভাঁজ আছে। ঠিক আছে? তীক্ষ্ণ ভাঁজ আছে। এই ভাঁজের এখানে একটা ডিপ আছে, এখানে ডিপ আছে। ঠিক আছে? এই ডিপ হচ্ছে গিয়ে, ধরো তোমার এটা হচ্ছে গিয়ে ৮০ ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে তোমার ৮৫ ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের ভাঁজ? তাহলে আমি কি করব? ৮০ আর ৮৫ যোগ করব। ৮০ ডিগ্রি, ৮৫ ডিগ্রি যদি যোগ করি, তাহলে হবে ১৬৫ ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে? ডিফারেন্স বের করতে হবে। দুটি বাহুর যে অন্তঃকোণের যে পার্থক্য আছে, সেই পার্থক্য দিয়ে আমাকে মেজারমেন্ট করতে হবে। তাহলে ১৮০ থেকে আমি ১৮০ থেকে ১৬৫ বিয়োগ করব। কত? ৫ আর ৫ ১০, ১৫ ডিগ্রি। তাহলে ১৫ ডিগ্রি মানে কি হবে? ১৫ ডিগ্রি মানে হবে গিয়ে তোমার সংকীর্ণ, যেখানে তীব্র তোমার কিন্তু ঢাল আছে। ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন গুলো হবে, কিন্তু প্রত্যেকটার ক্যালকুলেশন এইভাবে। প্রত্যেকটির আমরা দেখব যে কত কোণ আছে, ডিপ আছে, সেই দুটো ডিপকে যোগ করব এবং ১৮০ দিয়ে বিয়োগ করব। ঠিক আছে? এখন তোমাদের কাজ হবে এইগুলোকে মুখস্থ রাখা, ব্যাস আর কিছু না। পরীক্ষক, এক্সামিনার বা যদি কোশ্চেন আসে, তখন কি দেবে? যে সংকীর্ণ ভাঁজের ক্ষেত্রে কত ডিগ্রি হয়, দুটি কোণের মধ্যে পার্থক্য কত ডিগ্রি হয়, বদ্ধ ভাঁজের ক্ষেত্রে কত ডিগ্রি হয়, মুক্তর ক্ষেত্রে কত ডিগ্রি হয়, আর মৃদুর ক্ষেত্রে কত ডিগ্রি হয়। হয়েছে? এখানে আরো ২-১ টা জিনিস বলে দিই। যেটা আছে গিয়ে সমরূপী ভাঁজ, এটা পরীক্ষাতে আসে ডেফিনেশনে। সমরূপী ভাঁজের ক্ষেত্রে কি হয়? মনে রাখবে ডেফিনেশনে, যে ভাঁজের অক্ষতলীয় বেদ, আমি অক্ষতলীয় বেদের ধারণা তোমাদেরকে আগেই দিয়েছি। যে ভাঁজের ক্ষেত্রে অক্ষতলীয় বেদ সর্বত্র সমান। ঠিক আছে? অক্ষতলীয় বেদ তার মানে হচ্ছে কি, এই যে অক্ষতল বরাবর, এই যে তোমার হচ্ছে কি, এখানে দেখাচ্ছি দেখো, সমরূপী ভাঁজের ক্ষেত্রে কি হবে? এই আছে আমার এই ভাঁজের অক্ষ। ঠিক আছে? তাহলে এর সমান্তরালে অক্ষতলীয় বেদ হয়। তাহলে এর সমান্তরাল হচ্ছে এরকম।
এটা একটা অক্ষতলীয় বেদ, এটা একটা অক্ষতলীয় বেদ, ঠিক আছে? এখানে আছে অক্ষতলীয় বেদ। তাহলে যে ভাঁজের অক্ষতলীয় বেদ মানে এর সমান্তরালে অক্ষতলীয় বেদ মানে এও 5 সেন্টিমিটার, এও অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এও 5 সেন্টিমিটার, এও 5 সেন্টিমিটার, এও 5 সেন্টিমিটার, সরি এটা এরকম হবে, এও 5 সেন্টিমিটার এবং এটাও 5 সেন্টিমিটার, ঠিক আছে? সুতরাং যে সমস্ত ভাঁজের ক্ষেত্রে অক্ষতলীয় বেদ বা অক্ষতলীয় থিকনেসটা সব জায়গায় সমান, তখন সেটাকে সমরূপী, দেখতে সমান একই রকম লাগে, ঠিক আছে? সেই জন্য সেটাকে সমরূপী ভাঁজ বলা হয়। এর আরেকটা ভাঁজ হয় তোমার সাথে এগুলো দোকলম ভাঁজ। দোকলম ভাঁজ এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে গিয়ে উপরের শিলাস্তরটা নরম থাকে, তার ফলে কি উপরের শিলাস্তরটা সহজে ভাঁজপ্রাপ্ত হয় এবং নিচের শিলাস্তরগুলো কখনো কখনো ভাঁজপ্রাপ্ত হয় না। এই ধরনের ভাঁজকে বলা হয় দোকলম ভাঁজ, ঠিক আছে? এই ধরনের ভাঁজকে বলা হয় দোকলম ভাঁজ। এগুলো হয় উপরে যদি সংকোচনকারী বল তোমার হচ্ছে গিয়ে বা সংনমন যে বল, সেই বল যদি বেশি থাকে তখন এই ধরনের দোকলম যে হচ্ছে গিয়ে ভাঁজ, সেই তোমার হচ্ছে গিয়ে দোকলম ভাঁজের সৃষ্টি হয়। ব্যাস এটুকুই। তাহলে তোমাদেরকে আরো একবার বলে দিই, ভাঁজ তাহলে আর কিছু নেই, ভাঁজ শেষ, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আরেকবার বলে দিই। প্রথমে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়। এখান থেকে প্রথমত ভাঁজের সৃষ্টির কারণ তো দিতেই পারে যে কোনগুলি ভাঁজ সৃষ্টির জন্য দায়ী, ওগুলো তো তোমরা জানো। ভাঁজ কোন বল, ভাঁজ কোন বল, তোমরা বলো সংনমন, ভাঁজ কোন বল, সংনমন, সংনমন, সংনমন মুখস্থ করে নেবে, সংনমন শক্তির ফলে ভাঁজ সৃষ্টি হয় পারলিক শিলাস্তরে, ঠিক আছে? আমরা জানি পারলিক শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়। হুম, ডায়াস্টরিক ফোল্ড, আচ্ছা আচ্ছা, ডায়াস্টরিক ফোল্ডটা দেখছি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে দেখো কি বলছি, যে এখানের আরেকবার আমি বলে দিই সমন্বয়ের ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে উপাদানগুলো কোনটা কি বলে ডেফিনেশন কিন্তু মাস্ট, ডেফিনেশন এগুলো অবশ্যই পড়বে। প্রত্যেকটি ভাঁজের ডেফিনেশন এবং প্রত্যেকটি ভাঁজের যে উপাদানগুলি এসে তাদের ডেফিনেশন, এবং আমরা যেগুলো পরিচিত যেগুলো পড়ি সেগুলো থেকেই কোশ্চেন দেবে। প্রতিসম ভাঁজের যতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি পড়ে নেবে কিন্তু। আমরা ভুলটা তো এখানেই করি যে ভাঁজ কি প্রতিসম ভাঁজ তো সহজ ব্যাপার, দুদিকে দুটি সমান কোণ থাকবে, হেলে থাকবে, ব্যাস। কিন্তু তার ভেতরেও তো অনেক গল্প আছে না, ওই গল্পগুলো পড়তে হবে, তাহলেই কিন্তু ইজিলি পারবে, ঠিক আছে? ডেফিনেশন এবং তাদের ক্যারেক্টারিস্টিক যে জানা জিনিস, সেগুলো জানা জিনিসগুলোকেই ভালোভাবে পড়বে। এখন অনেক সময় 30 32 35 দিন আছে, 35 দিন অনেক অনেক কিছুই হয়। তোমরা তো টাচে আছো, যাদের টাচে নেই তাদের তারাও কম্পিটিশন থেকে আউট, মনে রাখবে। যা যদি কেউ ভেবে থাকে যে 1 মাস পরে 2 মাস পরে চাকরি পাবো, তারা তো প্রথমেই বাদ, তারা প্রথমেই আউট। তারা ওই 30-40টা কোশ্চেন আরামসে পারবে, 50টা কোশ্চেন পারবে 90টার মধ্যে, তারপর আর পারবে না করতে, যদি ঠিকঠাক কোশ্চেন হয়। তার প্রথমেই আমরা কম্পিটিশন থেকে আউট। যারা রেগুলার টাচে আছো, রেগুলার পড়ছো, তাদেরই মনে রাখবে সম্ভাবনাটা বেশি। যে এত কম্পিটিশন, ভুলে যাও কম্পিটিশন, কম্পিটিশনের 5%-এর মধ্যে কম্পিটিশন হবে তোমার। সেই 5%-এর মধ্যে তুমি সেই দিন যদি সেরাটা দিতে পারো, তাহলে তুমি বেরিয়ে গেলে, ঠিক আছে? এতজন পরীক্ষা দিচ্ছে, এতজন আছে, এত কম সিট, ওটা ভেবে লাভ নেই, ঠিক আছে? তো যেটা বলার যে ভাঁজের যে জায়গাগুলো আছে, প্রত্যেকটি ভাঁজের ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য এবং উদাহরণ, এবং কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করতে পারে, সেগুলি কিন্তু অবশ্যই পড়তে হবে। তাহলেই কিন্তু কমন আসবে পরীক্ষাতে। ফল্টের ক্ষেত্রেও এক, যখন আমরা চ্যুতি আর পরের ক্লাসটা আমরা ফল্টেরই আলোচনা করব, ঠিক আছে? সেই ফল্টের ক্লাসেও আমরা আলোচনা করব যে কিভাবে ফল্ট, আমি প্রত্যেকটি ফল্টের উপাদানগুলি তোমাদেরকে পড়তে হবে। উপাদানগুলো নতি কি, ডিপ কি, স্ট্রাইক কি, সেক্ষেত্রে কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে।